আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব রসায়ন প্রথম পত্রের অধ্যায় 4 হলো রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনকে আমরা দুইটা অংশে ভাগ করছি। তো এই প্রথম খণ্ডের মধ্যে আবার তিনটা পার্ট করেছি না, তিনটা পার্ট। তার মধ্যে একটা ছিল গ্রিন কেমিস্ট্রি, আর ছিল রাসায়নিক গতিবিদ্যা, আর একটা হলো রাসায়নিক সাম্যাবস্থা। তো আজকে হলো রাসায়নিক গতিবিদ্যার আমি দ্বিতীয় ক্লাসটা নিব, আর রাসায়নিক পরিবর্তন প্রথম খণ্ডে কি হবে, এটা তৃতীয় তৃতীয় ক্লাস হবে, এটাকে তৃতীয় ক্লাস। আর আমরা এই গতিবিদ্যার প্রথম ক্লাসে কিন্তু আমরা আলোচনা করেছিলাম বিক্রিয়ার হার বা গতিবেগটা কী জিনিস এবং গাণিতিক প্রকাশটা কেমন, তারপরে লেখচিত্র থেকে কিভাবে বিক্রিয়ার হার নির্ণয় করতে হয়, তারপরে বিক্রিয়ার হার কিছু নির্ণয় করেছিলাম, কিছু কিছু আমরা ম্যাথ করিয়েছি না বিক্রিয়ার হার নির্ণয় সংক্রান্ত, এবং ঘনমাত্রা পরিবর্তন দেওয়া ছিল, উৎপাদে ঘনমাত্রা চেঞ্জ, তারপরে বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জ থাকলে কীভাবে বিক্রিয়ার হার বের করতে হয়, তারপরে একটা বিক্রিয়ায় সমতাকৃত সমীকরণে যদি সামনে মোল থাকে সেই মোলটা কী হয়, ভাগ হয় না। এরকম বেশ কিছু প্রবলেম আমরা আলোচনা করেছি। আজকে আমরা বিক্রিয়ার হার ধ্রুবকের সংজ্ঞাটা জানবো, আর ক্রম, তারপর হলো হার সমীকরণ, তারপরে এই যে ক্রম, হার ধ্রুবক আর হার সমীকরণ ভিত্তিক কিছু গাণিতিক সমস্যা দেখব। আবার আজকেও দেখবো আমরা বিক্রিয়ার হার নির্ণয় সংক্রান্ত আমরা ম্যাথ করব। হার সমীকরণ থেকে হার সমীকরণ ব্যবহার করে আমরা হার নির্ণয় করবো। আমরা এর আগে ঘনমাত্রা পরিবর্তন থেকে আমরা কি করছিলাম, বিক্রিয়ার হার নির্ণয় করছি। আজকে হলো হার সমীকরণ থেকে বিক্রিয়ার হার নির্ণয় সংক্রান্ত একটা ম্যাথ আমরা দেখবো আমাদের। ওকে, এই শুরু করি আমরা তাহলে। দেখো, প্রথমে আমরা বিক্রিয়ার ক্রম এবং হার ধ্রুবক এই দুইটা আমরা একসাথে আলোচনা নিয়ে আসবো। দেখবে আমরা এখন আলোচনা যেটা করবো সেখান থেকে কী আসবে, দুইটা জিনিস আসবে। একটা হলো বিক্রিয়ার হার ধ্রুবক এবং বিক্রিয়ার ক্রমের সংখ্যাটা আমরা বের করবো একসাথে আলোচনা থেকে। আর আলোচনাটা হবে, তোমরা সবাই জানো যে বিক্রিয়ার হার পরিবর্তন হয় ঘনমাত্রার কারণে, চাপের কারণে, তাপমাত্রার কারণে, আর প্রভাবকের কারণে। এই ঘনমাত্রা একটা নিয়ামক। এই ঘনমাত্রা পরিবর্তনে কিভাবে বিক্রিয়ার হার পরিবর্তন হয় সেই আলোচনা থেকে আমরা কি করব, আজকে এই হার ধ্রুবক এবং ক্রমের সংখ্যাটা বের করবো। তার মানে আমরা বলতে পারবো আজকে পড়াবো বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার প্রভাব, বলতে পারো এটা পড়াবো। আর এখান থেকে আমরা কি চলে আসবে, হার ধ্রুবক এবং ক্রমের সংখ্যাটা চলে আসবে এগুলিকে আমাদের। ঠিক আছে, আর আমরা যখন ক্রমের সংখ্যাটা বুঝতে পারবো তখন আমরা বিক্রিয়ার হার সমীকরণ লিখতে পারবো। বিক্রিয়ার হার সমীকরণ দুইটা, একটা হলো তার থেকে একটা পরীক্ষালব্ধ আর কি। এটাকে পরীক্ষালব্ধ হার সমীকরণ কীভাবে লিখতে হয়, ক্রম জানলে আমরা একটা বিক্রিয়ার পরীক্ষালব্ধ হার সমীকরণ লিখতে পারবো। আর পরীক্ষালব্ধ হার সমীকরণ লিখতে পারলে আমরা সেখান থেকে হার ধ্রুবক বের করতে পারবো, এবং পরীক্ষালব্ধ হার সমীকরণ লিখতে পারলে আমরা সেখান থেকে কী বের করতে পারবো, সেখান থেকে আমরা বিক্রিয়ার হারও নির্ণয় করতে পারবো আর কি। হ্যাঁ, দেখবা বিক্রিয়ার হার ধ্রুবক দেওয়া থাকবে, ঘনমাত্রা দেওয়া থাকবে, এবং বিক্রিয়ার হার বের করতে বলবে। হ্যাঁ, আমরা এর আগে কিন্তু বিক্রিয়ার হার বের করছিলাম, সেখানে কী ছিল, ঘনমাত্রা চেঞ্জ, বিক্রিয়ক বা উৎপাদে, সেখান থেকে হার বের করছি। আজকে আমরা কি থাকবে, ঘনমাত্রা থাকবে এবং হার ধ্রুবক থেকে আমরা বিক্রিয়ার হার বের করবো। তার আগে জানতে হবে বিক্রিয়ার হার সমীকরণ পরীক্ষালব্ধ। আর পরীক্ষালব্ধ হার সমীকরণ জানতে গেলে আমাদেরকে ক্রম জানতে হবে, ক্রমটা কী জিনিস, তাহলে আমরা পরীক্ষালব্ধ হার সমীকরণ লিখতে পারবো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখো এই ঘনমাত্রার প্রভাব না, বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার প্রভাব। তাহলে আমাদের বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার প্রভাব, ঘনমাত্রার প্রভাব। ওকে, এখান থেকে কী আসবে, এই ঘনমাত্রা থেকে কী আসবে, এই ঘনমাত্রার প্রভাব পড়তে গিয়ে আমরা বিক্রিয়ার হার ধ্রুবক পাবো। বিক্রিয়ার হার ধ্রুবকটা জানতে পারবো, বিক্রিয়ার হার ধ্রুবক, বিক্রিয়ার হার ধ্রুবক জানতে পারবো। আর কি জানতে পারবো আমরা, দেখো বিক্রিয়ার হার সমীকরণ না, ক্রমটা জানতে পারবো, ক্রম। কারণ ক্রম বললেই আমরা কি আসবে, বিক্রিয়ার হার আসবে। হ্যাঁ, বিক্রিয়ার হার আমরা জানি যে ঘনমাত্রা পরিবর্তনে পরিবর্তন হয়। হ্যাঁ, আর এই বিক্রিয়ার হার ঘনমাত্রা পরিবর্তনে পরিবর্তন হয়, সেখান থেকে আমরা ক্রমের সংখ্যাটা চলে আসবে এটাকে। তাই আমি একটা বিক্রিয়া নিচ্ছি, এই হলো সোডিয়াম, দেখো সোডিয়াম থায়োসালফেট Na2H2O3, এটা হলো সোডিয়াম থায়োসালফেট।
এর মধ্যে যদি আমরা কি যোগ করি, HCl, দেখো HCl, তাহলে এখান থেকে দেখো তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস সালফার প্লাস হলো কি পানি। তো আমাদের দেখো পানি, এই সালফার কিন্তু এই বিক্রিয়ায় উৎপাদটা কি হবে, সালফার তৈরি হয়ে তলায় জমা হবে, একটা বিক্রিয়া পাত্রের তলায় সালফারটা জমা হবে। তো আমরা এখন তলায় যে সালফার জমা হবে, জমা হওয়ার হার থেকে আমরা এই বিক্রিয়ার গতি স্টাডি করব। আমরা কিন্তু বিক্রিয়ার হার বা গতি স্টাডি করা যায় কি, যে কোনো বিক্রিয়কের সাপেক্ষে, আবার যে কোনো উৎপাদের সাপেক্ষে। তো আমরা এখানে কি করব, এই সালফার কি হারে তৈরি হচ্ছে সেটা আমরা রেকর্ড করে আমরা কি করব, বিক্রিয়ার হারটা বের করব। আর আমরা বিক্রিয়াটা অবশ্যই সমতা করতে হবে, এই সামনে একটা 2 দিতে হবে না, তাহলে এখানে সোডিয়াম কয়টা, 2টা, তাহলে সোডিয়াম ক্লোরাইড হবে 2টা, আর সালফার ডাইঅক্সাইড একটা, সালফার একদম পানি। আচ্ছা, তো আমাদের দেখো এই বিক্রিয়ার হার আমরা স্টাডি করব। দেখো প্রথমে হলো আমরা ভিন্ন ভিন্ন, আমরা কিন্তু দেখো আমরা যখন বিক্রিয়ার হার স্টাডি করব, আমরা কিন্তু বিক্রিয়কের কি করব, ঘনমাত্রা চেঞ্জ দিয়ে বিক্রিয়া স্টাডি করতে পারি। আবার বিক্রিয়ক আছে এখানে একাধিক, আবার কোনো একটা উৎপাদে ঘনমাত্রা পরিবর্তন থেকে আমরা কি করতে পারি, বিক্রিয়া স্টাডি করতে পারি। প্রথমে আমরা বিক্রিয়ক যদি 2জন, আমরা সোডিয়াম থাইসালফেট ভিন্ন ভিন্ন ঘনমাত্রার নিয়ে সেখানে কি করব, একই ঘনমাত্রার HCl যোগ করে আমরা কি করব, বিক্রিয়ার হার স্টাডি করব, বিক্রিয়া স্টাডি করব। দেখো তো আমরা একটা এই ছক করে নিচ্ছি। দেখো প্রথমে হলো সোডিয়াম থাইসালফেটের ঘনমাত্রা, দেখো সোডিয়াম থাইসালফেট এত দ্রবণ নিছি, এত দ্রবণের ঘনমাত্রা, দেখো এত দ্রবণের ঘনমাত্রা, আর ঘনমাত্রা এককটা কী হবে, মোল পার লিটার, ঠিক আছে না, মোল পার লিটার। ওকে, আর এখানে আমরা ধরো 5টা নমুনা নেব না, 5টা, দেখো 5টা নমুনা নিচ্ছি আমরা, 5টা ভিন্ন ভিন্ন ঘনমাত্রা নেই, একটা 5টা, তো আমরা 5টা ভাগ করে নিচ্ছি। দেখ ওকে, ধরো আমরা একটা ঘনমাত্রা আমরা কি নিচ্ছি 0.1, দেখ 0.01 ঘনমাত্রা আমরা সোডিয়াম থাইসালফেট একটা নমুনা নিলাম। এবং সেটা ধরো একটা বিকার মনে করো, এই বিকার, এখানে সোডিয়াম থাইসালফেট আছে না, সোডিয়াম থাইসালফেট ঘনমাত্রা কত, 0.01 মোলার করে। এখানে আমি নির্দিষ্ট আয়তন HCl দিব, দিব, বিক্রিয়ায় কিন্তু সালফার তৈরি হবে, এবং এই সালফারটা কিন্তু কী হবে, তলায় কী হবে, জমা হবে। আচ্ছা, এবং তলায় সালফার কী হারে জমা হচ্ছে সেটা আমরা কি করব। আচ্ছা, মনে করো এই পাত্রের তলায় একটা ক্রস চিহ্ন দেওয়া আছে, এই পাত্রটা কিন্তু কাচের তৈরি, স্বচ্ছ, ধরো বিকার, আর সোডিয়াম থাইসালফেট কিন্তু দ্রবণ কিন্তু স্বচ্ছ, তাহলে দ্রবণের মধ্য দিয়ে এই ক্রস চিহ্ন দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন HCl দিলে কী হবে, বিক্রিয়ায় সালফার তৈরি হবে, এবং সেই সালফারটা কিন্তু তলায় জমা হবে, আস্তে আস্তে এই ক্রস চিহ্ন কী হবে, ঢেকে যাবে এই সালফার দ্বারা। সালফার কিন্তু অদক্ষেপ, তাহলে তলায় যখন জমা হবে তখন ক্রস চিহ্ন দেখা যাবে না, এবং এই ক্রস চিহ্ন একদম দেখা যাবে না। এর জন্য প্রয়োজনীয় সময় আমরা কাউন্ট করে কি করব, বিক্রিয়ার হারটা বের করবো আর কি আমাদের। আমরা এখানে এই ক্রস চিহ্ন, দেখো ক্রস চিহ্ন অন্তহিত হতে প্রয়োজনীয় সময়, অন্তহিত হতে প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময়, ক্রস চিহ্ন অন্তহিত হতে প্রয়োজনীয় সময়, এটা কিসে নিলাম, সেকেন্ডে। ওকে, এবং ধরলাম সময়টা কত, 98 সেকেন্ড লাগছে মনে করো। আর আমরা কিন্তু জানি যে বিক্রিয়ার হার হলো ঘনমাত্রা চেঞ্জ ভাগ সময়, তার মানে সময়ের ব্যস্ত অনুপাতে। তাহলে আমি এই সময়কে যদি উল্টায় দেই তাহলে আমরা কি করব, বিক্রিয়ার হারটা পেয়ে যাব। বিক্রিয়ার হার দেখো, বিক্রিয়ার হার হলো এককটা হলো পার সেকেন্ড,
এবং সেটা কত পয়েন্ট দেখবা কত আসে 0.1 আসবে, আর এটাকে উল্টালে এই মানটা আসে। তাহলে আমি 0.01 মোলার ঘনমাত্রা সোডিয়াম থায়োসালফেট দেবো না, HCl যোগ করে ক্রস চিহ্ন অন্তরিততে প্রয়োজনীয় সময় রেকর্ড করে আমি সেটাকে উল্টায় আমরা বিক্রিয়ার হারটা পেলাম। আচ্ছা, আমরা এইবার দেখো ঠিক আমি আরেকটা নমুনা দেবো নিব সোডিয়াম থায়োসালফেটের। সেখানে সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা ধরো 0.02, আর আমি স্টপওয়াচ দিয়ে দেখলাম এই ক্রস চিহ্ন অন্তরিত হতে সময় লাগলো 51 সেকেন্ড। 51 সেকেন্ড, ওকে, 51 সেকেন্ড। আমি যদি 51কে উল্টাই মানে 1/51, সেটা কত আসবে, পয়েন্ট কত আসবে, 0.2 আসবে। ওকে, তাহলে কি দেখতে পাচ্ছ, ঘনমাত্রা বাড়াচ্ছি, কি হচ্ছে, বিক্রিয়ার হার বাড়তেছে, তার মানে বিক্রিয় কিন্তু দুইজন। তাহলে আমি এই সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা পরিবর্তন করলাম, ভিন্ন ভিন্ন ঘনমাত্রা দেখলাম যে ঘনমাত্রা বাড়াচ্ছি, বিক্রিয়ার হার বাড়ছে। হারটা বের করলাম কীভাবে, এই সালফার তৈরি হয়, সেই সালফার নিচে জমা হয়, এই ক্রস চিহ্ন দেখা, এই ক্রস চিহ্ন অন্তরিত হতে, মানে এটা দেখা যাবে না, এর জন্য প্রয়োজনীয় সময় কতটুকু জেনে আমরা কী করলাম, বিক্রিয়াটা বের করলাম। আচ্ছা, আবার আমি আরেকটা নমুনা নিচ্ছি 0.04, সময় লাগছে কত, 24। আমি 24কে উল্টাইলে কী হয়, বিক্রিয়ার হার চলে আসবে 0.04। ওকে, তারপরে আমি আরেকটা নমুনা নিচ্ছি 0.8, আর সময় লাগছে 12, তার মানে কী হলো 0.8 হচ্ছে। তারপরে 0.1, আর সময় লাগছে কত, 10 সেকেন্ড, 0.1। এই তো, এগুলো হলো বিক্রিয়ার হার পেয়ে গেলাম। এখানে কি দেখা যাচ্ছে, আমি যদি এই ঘনমাত্রা একদিকে বসাই সোডিয়াম থায়োসালফেটের, দেখো যদি আমি একদিকে সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা বসাই, দেখো এই আমি একদিকে ঘনমাত্রা বসাবো কার, সোডিয়াম থায়োসালফেটের, এদিকে ঘনমাত্রা, আর এদিকে বিক্রিয়ার হার বসাবো। দেখো বিক্রিয়ার হার বসালে দেখবা এরকম কতগুলো বিন্দু পাওয়া যাবে। সেই বিন্দুগুলোকে যদি আমরা যোগ করি, আচ্ছা আমরা 5টা পয়েন্ট পাবো, যোগ করলে দেখবা সরলরেখা পাওয়া যাবে। সেই সরলরেখাটা কী হবে, হ্যাঁ দেখো সরলরেখাটা কী হবে, বাড়ালে দেখবা সেটা কোথাতে যাচ্ছে, মূল বিন্দুগামী হচ্ছে। ওকে, তার মানে কি, এই বিক্রিয়ার হার, এই বিক্রিয়াটা হার এই সোডিয়াম থায়োসালফেটের কি ঘনমাত্রা কি সমানুপাতিক। তার মানে সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা বাড়লে কী হয়, বিক্রিয়ার হার বাড়ে। ঠিক একইভাবে দেখবা তোমরা কী করতে পারো, এখানে HCl এর ভিন্ন ভিন্ন ঘনমাত্রা নিয়ে একই ঘনমাত্রা সোডিয়াম থায়োসালফেট যোগ করে তুমি কি করতে পারবো, ঘনমাত্রা বিপরীতে বিক্রিয়ার হার বসে একটা গ্রাফটা পাবা। এই গ্রাফটা কিন্তু সবসময় সরলরেখা হবে তা না, গ্রাফটা কী হতে পারে, সোজা হতে পারে। তার মানে এরকম হতে পারে কোনো বিক্রিয়ার ঘনমাত্রা পরিবর্তনে বিক্রিয়ার হার পরিবর্তন না হতে পারে। আবার এরকম কিছু বিক্রিয়ক আছে যাদের ঘনমাত্রা পরিবর্তন করলে বিক্রিয়ার হার কী হবে, সমানুপাতিক হারে না, বর্গের সমানুপাতিক হারে কী হতে পারে, পরিবর্তন হতে পারে। ঠিক আছে, তো আমরা এখানে যেটা পেলাম সেটা হলো সমানুপাতিক হারে। তার মানে আমরা এই গ্রাফ থেকে যদি আমি বিক্রিয়ার হার প্রকাশ করি কীভাবে, নিশ্চয় মনে আছে, dc/dt, d/dt/c আর কি, এটাকে মানে টি এর সময়ের সাথে ঘনমাত্রা পরিবর্তন, এটা হলো। আর এই ঘনমাত্রা হলো c, এই c এর সমানুপাতিক। যদি এরকম সমান্তরাল হতো রেখাটা, তাহলে আমি বিক্রিয়ার ঘনমাত্রা চেঞ্জ করছি, বিক্রিয়ার বের করে এরকম হতে পারতো যে সমান্তরাল হতে পারতো, আবার বক্ররেখা হতে পারতো। যেহেতু সরলরেখা হয়েছে মূলবিন্দুগামী, এই জন্য ঘাটটা কি দিলাম, 1 দিলাম। তার মানে আমরা এখান থেকে কী পেলাম, এই বিক্রিয়ার হার সোডিয়াম থায়োসালফেট বিক্রিয়কের ঘনমাত্রার কি সমানুপাতিক, ঘনমাত্রার সমানুপাতিক। ওকে, আচ্ছা এখন দেখো আমি এখান থেকে কী নিয়ে আসতে পারি, -dc/dt সমান এই স্মল লেটারের কে, সি এর পাওয়ার 1, মানে এটা কেটা হলো একটা সমানুপাতিক কি ধ্রুবক, কেটা একটা সমানুপাতিক ধ্রুবক। এই কেটাকে কি বলা হয়, এই কেটার নাম হলো হার ধ্রুবক। এখানে এই কেটাই কি, কেটাই হলো হার ধ্রুবক। এই কেটা কি, স্মল লেটারের যে সমানুপাতিক ধ্রুবক, এটাই হলো হার ধ্রুবক। তাহলে আমরা এখন কিন্তু এই যে, আর এটাকে বলা হয় হার সমীকরণ, এটাকে বলা হয় কি হার সমীকরণ। তারপরে আমরা
পরীক্ষা থেকে কি করলাম, ঘনমাত্রার সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক প্রকাশ করলাম। পরীক্ষা থেকে দেখলাম যে ঘনমাত্রার ঘাত 1 দিলে কি হয়, মিলে যায়, হ্যাঁ মিলে যায়। আচ্ছা, এই পরীক্ষা থেকে আমি যে সম্পর্ক দেখালাম ঘনমাত্রার সাথে বিক্রিয়ার হারের, সেখান থেকে সমানুপাতিক ধ্রুবক দিয়ে যে সমীকরণটা পেলাম, এটা হলো হার সমীকরণ। এটা হলো হার সমীকরণ। তো হার সমীকরণ দেখবা দুইটা আছে, আমি বুঝাবো। আগে জাস্ট বললাম যে এটা হলো পরীক্ষালব্ধ হার সমীকরণ, মানে হার সমীকরণ দুইটা আছে, একটা পরীক্ষালব্ধ, একটা কি তাত্ত্বিক। পরীক্ষালব্ধ একটা তাত্ত্বিক আর কি আমাদের। আচ্ছা, এই তাহলে এইখান থেকে আমরা কে সংজ্ঞা দিব, হার ধ্রুবক। তাহলে হার ধ্রুবক কাকে বলে বলো? কোনো ধ্রুবকের সংজ্ঞা দেওয়ার নিয়ম হলো, এই যে ধ্রুবক কে ছোট হাতের, এটা এই বিক্রিয়ার হারের সমান হবে। শর্তটা কি? সি যদি 1 হয়। তার মানে কোনো এই যে একটা বিক্রিয়ায় যে বিক্রিয়ক, তার যদি ঘনমাত্রা 1 হয়, তখন ওই বিক্রিয়ার যে হারটা পাওয়া যাবে তাকে কি বলবো আমরা? হার ধ্রুবক বলবো। তাকে আমরা হার ধ্রুবক বলবো। তার মানে কোনো বিক্রিয়ায়, আমরা সংজ্ঞাটা কি দ্বারা দেখো তাহলে, কোনো বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কের মোলার ঘনমাত্রা, এই যে এই সি যদি কি হয় দেখো, আচ্ছা সি যদি কি হয় 1 মোলার হলে কি হবে, এই মাইনাস টিসি বাই ডিটিটা কি হবে, কে কে হবে, কে। তার মানে কোনো বিক্রিয়ায় দেখো, কোনো বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক, এখানে কোনটা বিবেচনা করছে? সোডিয়াম থায়োসালফেট। তার মানে সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা যদি 1 হয়, কোনো বিক্রিয়া অংশগ্রহণকারী বিক্রিয়কের, দেখো বিক্রিয়কের মোলার ঘনমাত্রা কি, মোলার ঘনমাত্রা 1 একক হলে কি বলা হয়, উক্ত বিক্রিয়ার কি হারকে কি বলা হয়, হারকে হার ধ্রুবক বলে। হার ধ্রুবক বলে, হার ধ্রুবক বলে। ওকে, কোনো বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কের মোলার ঘনমাত্রা অনেক হলে উক্ত বিক্রিয়ার হারকে হার ধ্রুবক বলে। তাহলে আমাদের হার ধ্রুবকের সংজ্ঞাটা আশা করি বুঝতে পারছো। তাহলে হার ধ্রুবকটা আসছে হার থেকে, আসছে ঘনমাত্রার সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক, সমানুপাতিক হতে পারে, আবার কি হতে পারে, বর্গের সমানুপাতিক হতে পারে। সমানুপাতিক ধ্রুবক যে আসবে সেটাই হলো হার ধ্রুবক। হার ধ্রুবক। তারপরে আমি যদি কোনো একটা বিক্রিয়ার হার ধ্রুবক বের করতে চাই, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কী লাগবে, তার হার সমীকরণ লাগবে। হার সমীকরণ কোনটা? পরিক্রব্ধ হার সমীকরণ। এখন দেখো, এই যে আমরা এখানে যে ঘাত দিলাম 1, এই 1, তার মানে গতিবেগটা ঘনমাত্রার কি প্রথম ঘাতের সমানুপাতিক। এই যে ঘাতটা, সেটাই হলো ক্রম। তার মানে কোনো বিক্রিয়ার গতিবেগ ঘনমাত্রার যে ঘাতের সমানুপাতিক, সেই ঘাতটা হলো ক্রম। আমাদের এরকম হতে পারতো, যদি এই রেখাটা যদি সোজা হইতো, তাহলে আমি সি এর ঘাতটা 0 দিতাম। আবার এরকম হতে পারতো যে পরীক্ষা গ্রাফটা থেকে ঘাতটা, সি এর ঘাতটা 2 হতে পারতো। তার মানে আমরা পরীক্ষা থেকে যে ফলাফলটা পাবো, সেটাতে গ্রাফ আঁকবো। সেই গ্রাফ দেখে আমরা কি করব, গ্রাফ দেখে আমি ঘনমাত্রার ঘাত দিব, এবং সে যে ঘাতটা দিবা, সেই ঘাতটা হলো ওই বিক্রিয়ার ক্রম। তার মানে আমি হার ধ্রুবক বলো আর ক্রম বলো, দুটোই কিন্তু কি আসবে, আগে জানতে হবে যে বিক্রিয়ার হারের সাথে ঘনমাত্রার সম্পর্ক পরীক্ষালব্ধ। পরীক্ষা থেকে এটা পাবা, পেয়ে সম্পর্ক লিখতে হবে। সেই সম্পর্ক লিখতে গিয়ে ঘাত যা দিবা, সেই ঘাতটা হলো ক্রম। আর সমানুপাতিক যে ধ্রুবকটা আসবে, সেটা কি হবে, হার ধ্রুবক হবে না, সেটা হার ধ্রুবক হবে। ওকে, আমরা এবার এই ক্রমটা ক্লিয়ার করার জন্য আমি আরও কিছু বিক্রিয়া উদাহরণ হিসেবে নিব। ক্রমটা ক্লিয়ার করার জন্য আরও কয়েকটা বিক্রিয়া লিখবো। তবে এখানে একদম একদম পরীক্ষা থেকে যে মানগুলা একটা ছকে লিখে গ্রাফ আঁকছি। এবার আমি গ্রাফটা আঁকবো না, যা শুধু কী করব, আমি ডাইরেক্ট মানটা লিখে আমি কি করব, হার সমীকরণ লিখব। যেমন গ্রাফ থেকে হার সমীকরণ লিখছি, আবার মান দেখে দেখেও হার সমীকরণ লেখা যায়। দেখো আমরা লিখতেছি, আচ্ছা ধরো একটা সেট বলি না, ধরো একটা বিক্রিয়া এ প্রোডাক্ট। আচ্ছা, তো এই বিক্রিয়ার হারটা ধরলাম ডিসি বাই ডিটি, সমানুপাতিক সি এর ঘাত কত,
এন এন এখন এই এনটা কত আমরা বের করতে চাই, এনটা মানে এই বিক্রিয়ার কি করব, বিক্রিয়কের বিভিন্ন ঘনমাত্রার জন্য কি করব, বিক্রিয়ার হার বের করে আমরা এই এখানে এই সম্পর্কটা লিখে ঘাত দিব। এই ঘাতটা কত দিতে হবে, ঘাতটা যেটা দিবা সেটাই হবে কি বিক্রিয়ার ক্রম হবে। যেমন দেখো একটা সেট কত, ধরো সেট 1, একটা সেট ধরলাম, এটাকে একটা সেট, এখানে কি দুইটা জিনিস থাকবে, একটা হলো ঘনমাত্রা, আরেকটা হলো কি মাইনাস ডিসি বাই ডিটি। দেখ মানে এটা আসলে পরে হলো ডি অফ ডিটি সি, ডি অফ ডিটি সি মানে টি এর সাপেক্ষে ঘনমাত্রা পরিবর্তন। আচ্ছা ধরো ঘনমাত্রা 1, তাহলে বিক্রিয়ার হার পেলাম কত, ধরো কত পেয়েছি, 1ই পাইছি। ধরো আমি এর ঘনমাত্রা 2 ধরে দেখলাম বিক্রিয়ার হার কত হয়ে গেছে, 2 হয়েছে। 3 ধরে কি পেলাম, ধরো বিক্রিয়ার হার 3ই পেলাম। এরকম হতে পারতো, এরকম হতে পারে। তাহলে আমি এই যে বিক্রিয়ার হার সমানুপাতিক কত, মানে ঘনমাত্রা যে হারে বাড়াচ্ছি বিক্রিয়ার হার ঠিক সে হারে বাড়ছে। তার মানে বিক্রিয়ার হার কি ঘনমাত্রার কি প্রথম ঘাতের সমানুপাতিক। ওকে আচ্ছা এবার আসো সেট কত 2, সেট 2 সি আর ডিসি বাই কত ডিটি। ওকে ঘনমাত্রা কত 1, 2, 3, তাহলে বিক্রিয়ার হার পেলাম 1, এখানে পেলাম 4, এখানে পেলাম 9, এখানে কিন্তু সম্পর্কটা ছিল সমানুপাতিক। বাট এখানে দেখো 1, আচ্ছা 1কে আমি 1 স্কোয়ার লিখতে পারি, আর 4কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি, 9কে আমরা 3 স্কোয়ার লিখতে পারি। তাহলে আমি দেখো এই এই বিক্রিয়ার হারটা যদি পেতে চাই, ঘনমাত্রা এই যে 1, 2, 3 এগুলো কিন্তু সি, এরপরে কী দিবা 2 দিলে কী হয় বিক্রিয়া হয়। তার মানে এবার বিক্রিয়া হার কি ঘনমাত্রার কি বর্গের সমানুপাতিক। তাহলে এই বিক্রিয়াটার ফলাফল এরকম হতে পারে, এরকম হতে পারে। হ্যাঁ তার মানে এই এনের মান 1 হতে পারে, আবার 2 হতে পারে। সেটা কত হবে সেটা আমরা পরীক্ষা থেকে বের করবো। যে পরীক্ষার ফলাফল এইটা যদি হয় তাহলে 1 দিতে হবে, যদি পরীক্ষার ফলাফল এইটা হয় 2 দিতে হবে। আচ্ছা আবার দেখো যদি এরকম হয়, ওকে সেট কত, সেট 3, সেট 3 হ্যাঁ সি আর কত, এটা কত 1, 2, 3, আর এটা হলো 1, 1, 1। ওকে 1, 1, 1। তার মানে আমি কি করি, ঘনমাত্রা চেঞ্জ করছি বাট গতিবেগ চেঞ্জ হচ্ছে না। তার মানে এটাকে কী লেখা যায়, 1কে 1-এর পর 0 দেওয়া যায় না, এই 1কে 2-এর পর 0 দেওয়া যায় না, এই 1কে 3-এর পর 0 দেওয়া যায়। তার মানে আমি ঘনমাত্রার মান যায়নি না কেন, গতিবেগ যেহেতু একই আছে, তাহলে এখানে এই বিক্রিয়ার হার সাথে ঘনমাত্রার সম্পর্কটা কেমন হবে। এই যে 1, 2, 3 হলো সি, ঘাতটা কত হচ্ছে 0, ঘাতটা 0। তাহলে দেখো যে আমি যদি এই বিক্রিয়ার পরিকল্পিত ফলাফল যদি এইটা হয়, তাহলে ঘাত দিতে হচ্ছে 1, তাহলে ক্রমটা কত হচ্ছে তখন, তখন এই বিক্রিয়ার ক্রমটা কত বলবো, ক্রমটাকে 1 বলবো। আর এই বিক্রিয়ার যদি পরিকল্পিত ফলাফল যদি এইটা হয়, এটা হয়, তখন ঘাত দিতে হবে 2, তখন এই বিক্রিয়াটার ক্রম কত হবে, ক্রম 2 হবে। আর এটা কত হবে, ক্রমটা 3 হবে। তার মানে এই বিক্রিয়ার পরিকল্পিত ফলাফল এরকম হতে পারে, আর কোনটা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে যার ঘাত কত দিবা, এনের মান কত, আর এনের মানটা কী হবে ওই বিক্রিয়ার ক্রম। তাহলে আশা করি এখন তোমরা ক্রমের সংজ্ঞাটা দিতে পারবা। তাহলে আমি প্রথমে কি করলাম, একটা বিক্রিয়া নিয়ে আমরা সেই বিক্রিয়ার ঘনমাত্রার সাথে বিক্রিয়ার হার বের করছি পরীক্ষা করে, সেই পরিকল্পিত ফলাফল গ্রাফে দিয়ে সেই গ্রাফ থেকে আমি সম্পর্ক দেখাইছি। আর এখানে কি করলাম, মান দেখে দেখে আমি সম্পর্ক দেখাইলাম, এবং ঘাত যেটা দিচ্ছি সেটাই হলো কি ওই বিক্রিয়ার ক্রম। তাহলে আমরা এবার ক্রমের সংখ্যাটা আশা করি পারবো। এই যে একটা বিক্রিয়ার তার যে পরিকল্পিত ফলাফল এইটা বা এটা বা এটা, ঘনমাত্রার বিক্রিয়ার হার ঘনমাত্রার যে ঘাতের সমানুপাতিক, সেই ঘাতটা হলো ওই বিক্রিয়ার ক্রম। তাহলে আমি সংখ্যাটা লিখি, কোনো বিক্রিয়ার দেখো, কোনো বিক্রিয়ার কি, কোনো বিক্রিয়ার
পরীক্ষালব্ধ গতিবেগ, পরীক্ষা লব্ধ গতিবেগ, দেখো যে বিক্রিয়কের, কোনো বিক্রিয়ার পরীক্ষিত গতিবেগ বিক্রিয়কের যে ঘাতের সমানুপাতিক, বিক্রিয়কের এই যে বিক্রিয়ক এ এর ঘাত কত, ঘনমাত্রার বিক্রিয়কের ঘনমাত্রার, বিক্রিয়কের কি ঘনমাত্রা, সিটা ঘনমাত্রা না, বিক্রিয়কের ঘনমাত্রার কি যে ঘাতের সমানুপাতিক, যে ঘাতের সমানুপাতিক, বিক্রিয়কের ঘনমাত্রার যে ঘাতের সমানুপাতিক, সেই ঘাতকে, সেই ঘাতকে, সেই ঘাতকে, যে সি এর ঘাত 1 এখানে সি এর ঘাত 2, সেই ঘাতকে কি বলা হয়, উক্ত বিক্রিয়ার ক্রম বলা হয়, উক্ত বিক্রিয়ার ক্রম বলে, উক্ত বিক্রিয়ার ক্রম বলে। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আবার যদি একটা বিক্রিয়া যদি একাধিক বিক্রিয়ক থাকে, তখন কি করতে হবে, ধরো আমি সাপোজ ধরলাম যে একটা বিক্রিয়ায় বিক্রিয়ক কি একাধিক আছে, ধরো এক্স প্লাস ওয়াই একটা বিক্রিয়া, এটা প্রোডাক্ট, এই বিক্রিয়ার গতিবেগটা, তাহলে আমি কি করব, দুইটা কাজ করবো, একটা হলো এক্স এর ঘনমাত্রা পরিবর্তন করে দেখবো বিক্রিয়ার হার পরিবর্তন হয় কিনা, ধরো দেখলাম এক্স এর ঘাত পরিবর্তন করে দেখলাম বিক্রিয়ার হার পরিবর্তন হয়, তাহলে এক্স এর ঘনমাত্রা, এখানে দুইটা বিক্রিয়ক তো, এবার সিনা দিয়ে একটা কাজ করি, শুধু এক্সই দিই, এক্স দিয়ে থার্ড ব্র্যাকেট দিই, তার মানে এটা হলো এক্স এর ঘনমাত্রা, এখানে বিক্রিয়ক একটা হলে সি দিছিলাম, আর এখানে বিক্রিয়ক একাধিক বলে এক্স একটা বিক্রিয়ক, তার থার্ড ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রা প্রকাশ করলাম, দেখলাম যে এই এক্স এর ঘনমাত্রা চেঞ্জ করে গতিবেগ সমানুপাতিক হারে চেঞ্জ হয়, তাহলে 1 দিলাম। আবার ওয়াইয়ের গতিবেগ ঘনমাত্রা চেঞ্জ করে দেখলাম এটাও সমানুপাতিক হয়, তাহলে ঘাত দিলাম 1, তখন ক্রমটা কী হবে, 1 যোগ 1, তার মানে যদি একটা বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক থাকে, তাহলে ধরো এক্স এর সাপেক্ষে বিক্রিয়ার হার বের করতে হবে, তাহলে এই 1টা হলো এই এক্স এর সাপেক্ষে এই বিক্রিয়ার ক্রম হলো 1, আবার ওয়াইয়ের সাপেক্ষে 1, তাহলে যোগফল কত হবে 2, তাহলে মোট ক্রম হলো 2, আর এই 1টাকে কী বলা হয়, এই এক্স এর সাপেক্ষে বিক্রিয়া হার, একে বলা হয় আপেক্ষিক বিক্রিয়া হার, দুজন আছে তো, এক্স এর সাপেক্ষে আপেক্ষিক বিক্রিয়ার ক্রম হলো কত, এক্স এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হলো 1, ওয়াইয়ের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হলো 2, যোগফল কত 2 আর কি থেকে আমাদের। তার মানে যদি একাধিক বিক্রিয়ক থাকে তাহলে প্রত্যেকের সাপেক্ষে কী করতে হবে, প্রত্যেকের সাপেক্ষে আপেক্ষিক বিক্রিয়ার ক্রম জানতে হবে, তারপর দুইটা যোগ করে কি পাওয়া যাবে, মোট ক্রম পাওয়া যাবে। তার মানে একটা বিক্রিয়া যদি একাধিক বিক্রিয়ক থাকে, তাহলে ঘনমাত্রার, প্রত্যেকের ঘনমাত্রার যে ঘাতের সমানুপাতিক, সেই ঘাতগুলোর সমষ্টিকে কি বলবো, ওই বিক্রিয়ার ক্রম। তার মানে আমি যদি সংখ্যাটা এইভাবে দিই, কোনো বিক্রিয়ার পরিবর্তিত গতিবেগ বিক্রিয়কের ঘনমাত্রার যে ঘাতের সমানুপাতিক, যদি একাধিক বিক্রিয়ক থাকে তাহলে বিক্রিয়কের ঘনমাত্রার যে ঘাতের সমানুপাতিক, মানে একাধিক বিক্রিয়ক প্রত্যেকের ঘাত যা তার সমষ্টি হবে কি, ওই বিক্রিয়ার ক্রম হবে এটাকে আমাদের সংজ্ঞা। আমরা এখানে একটা বিক্রিয়ক দিয়ে সংজ্ঞাটা তৈরি করছি এটাকে, বিক্রিয়কের যে ঘাতের, যদি একাধিক বিক্রিয়ক হয় তাহলে বিক্রিয়কের ঘনমাত্রার যে ঘাতের সমানুপাতিক তাদের সমষ্টি বলবো, তখন আর কি সমষ্টি বলবো। আচ্ছা ওকে, আমরা ম্যাথ করলে আরও ক্লিয়ার হবে, দেখবা ম্যাথ করলে আরও ক্লিয়ার হবে। আচ্ছা, তো এবার আমরা এই বিক্রিয়ার হার সমীকরণে আসি। তাহলে আমরা কিন্তু ক্রম জেনে গেছি, এখন আমরা হার সমীকরণ লিখতে পারবো, যেহেতু ক্রম জেনে গেছি তাহলে আমরা বিক্রিয়ার হার সমীকরণ লিখতে পারবো। দেখো আমি তোমাদের একটা বিক্রিয়ার হার সমীকরণ, একটা প্রবলেম দিয়ে আমরা সলভ করি। বিক্রিয়ার হার সমীকরণটা কি, দেখো ধরো বিক্রিয়ার হার সমীকরণ, বিক্রিয়ার হার সমীকরণ আমরা একটা বিক্রিয়ার উদাহরণ হিসেবে নিচ্ছি। দেখো সেটা হলো N2O5, NO2 সামনের 4, আর হলো অক্সিজেন। দেখো একটা বিক্রিয়া আমরা সমতা করছি, যে এই বিক্রিয়ার হার, আচ্ছা এটা হলো -d/dt/c, আর এটা হলো হার
ধ্রুবক, হার ধ্রুবক। আর N2O5 লিখলাম, বিক্রিয়ক একটাই, ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ পেলাম, বা সি লিখতে পারতাম, আমরা সি লিখতে পারতাম যদি একটা বিক্রিয়ক। তো এখানে এই যে টুটা, এই টুটা তুমি ঘাত দিতে পারো। আচ্ছা, তো এই টুটা ঘাত দিয়ে একটা বিক্রিয়া হার সমীকরণ লেখা যায়। এটা কিন্তু পরীক্ষালব্ধ না, আমরা বিক্রিয়া দেখে ঘাতটা দিছি, এই টু আছে বলে টু দিছি। তাহলে এটা হলো তাত্ত্বিক হয়ে গেল, এটা পরীক্ষালব্ধ না। মানে আমি বিক্রিয়া দেখে বিক্রিয়া সমতায় বিক্রিয়কের সামনে দুই আছে, সেই দুটো ঘাত দিলাম। তাহলে এটাকে বলা হয় তাত্ত্বিক। তাত্ত্বিক মানে বিক্রিয়া দেখে, পরীক্ষা না, তাত্ত্বিক। তাত্ত্বিক বা এটাকে কী বলা হয়, তোমরা দেখবা এই যে আমরা রাসায়নিক গতিবিদ্যার পরে আমরা রাসায়নিক সাম্যাবস্থা পড়াবো, সেখানে একটা সূত্র পাবা, এটাকে বলে ভর ক্রিয়া সূত্র। ভর ক্রিয়া সূত্রে বলা হয়েছে যে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক, আর মোলটা কি হয়ে যাবে, ঘাত হয়ে যাবে, মোলটা ঘাত হয়ে যাবে। হ্যাঁ, এটা আমরা এই ভর ক্রিয়া সূত্র শব্দটা দেখবা আমরা অধ্যায় 2-এ তোমাদের জন্য আমি পড়াইছি কি দ্রাব্যতা গুণফল, সেখানেও আমরা উচ্চারণ করছিলাম। এখানে আবার বলতেছি, তবে ফাইনালি এটা পড়াবো কোথায়, রাসায়নিক সাম্যাবস্থার মধ্যে পড়ানো হবে, এবং ওখানে ভর ক্রিয়া সূত্র আছে। জাস্ট আপাতত মনে রাখো যে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রা সমানুপাতিক, আর এখানে অবশ্য কে নিয়ে আসছে সমানুপাতিক ধ্রুবক, আর এই সামনে যে মোলটা ঘাত হয়ে যায়, উপযুক্ত ঘাত সহ মোলটা ঘাত হয়ে যায়। এটা হলো তাত্ত্বিক, বিক্রিয়া দেখে লিখছে টুটা। আচ্ছা, আর আমি যখন, আচ্ছা তাত্ত্বিক বা এটাকে বলা হয় ভর ক্রিয়া সূত্র হতে, ভর ক্রিয়া কি সূত্র হতে কি হার সমীকরণ, এটা হার সমীকরণ, ঠিক আছে, তাত্ত্বিক বা ভর ক্রিয়া সূত্র থেকে। কিন্তু আমরা যদি পরীক্ষা চালাই এই বিক্রিয়ায় N2O5 মানে নাইট্রোজেন পেন্টঅক্সাইডের বিভিন্ন ঘনমাত্রায় যদি আমরা বিক্রিয়ার হার স্টাডি করি, তখন দেখবা এরকম একটা গ্রাফ পাওয়া যাবে, এরকম একটা গ্রাফ পাওয়া যাবে। তাহলে এরকম যদি একটা গ্রাফ পাওয়া যায়, তাহলে এই বিক্রিয়ার কী হবে, পরীক্ষালব্ধ হার সমীকরণটা কেমন হবে, কী দিতে হবে। যদি গ্রাফটা এরকম হয়, তাহলে ঘাত কত দিতে হবে, 1। ওকে, তাহলে এটাকে কি বলা হয়, পরীক্ষালব্ধ হার সমীকরণ। তাহলে হার সমীকরণ দুইটা, পরীক্ষালব্ধ হার সমীকরণ, হার সমীকরণ। তারপরে পরীক্ষা করে বিক্রিয়া হারের সাথে ঘনমাত্রা সম্পর্ক বের করছি, তখন ঘাতটা 1 দিতে হয়। তাহলে এটা হলো পরীক্ষালব্ধ হার সমীকরণ। আর এই যে 1টা, এটা হলো ক্রম। তার মানে আমি যদি ক্রম বের করতে চাই, তাহলে পরীক্ষালব্ধ হার সমীকরণ আগে লিখতে হবে, তারপরে ঘাত দেখতে হবে কত, সেটা হলো ক্রম আর কি। এটাকে আমাদের আবার ধরো তুমি তাহলে ক্রম নির্ণয় করতে গেলে আমাদের কী লাগবে, পরীক্ষালব্ধ হার সমীকরণ লাগে আর কি এটাকে আমাদের। আর তোমাকে যদি হার ধ্রুবক নির্ণয় করতে বলে, যে হার ধ্রুবক যদি নির্ণয়ের যে ম্যাথগুলো আছে, সেখানেও কী লাগবে, আমরা এই সমীকরণ থেকে, ধরো আমি এখন N2O5 এর ঘনমাত্রা দেওয়া আছে, এখানে বসাবো, বিক্রিয়ার হার দেওয়া আছে, এখান থেকে আমরা কে বের করতে পারবো। তাহলে আমি যদি হার ধ্রুবক বের করতে চাই, তাহলে কী লাগবে, এখান থেকে হার ধ্রুবক বের করতে পারবো না, এখান থেকে। হ্যাঁ, তাহলে আমরা হার ধ্রুবক বলো ক্রম বলো, তুমি যেটাই চাও, তোমাকে কি লাগবে, তথ্য লাগবে, ঘনমাত্রার সাথে বিক্রিয়ার সম্পর্কে পরীক্ষিত মান লাগবে। হ্যাঁ, তাহলে আমরা কী করতে পারবো, এই ম্যাথগুলো ক্রম এবং হার ধ্রুবক নির্ণয় ম্যাথগুলো করতে পারবো আর কি আমাদের। ওকে, আমরা এবার আসি, তাহলে ঠিক আছে, ক্রম হলো না, ক্রম হলো এখানে কত, 1, ক্রম এখানে কত, ক্রম 1। ওকে, তাহলে আমরা আশা করি বুঝতে পারছো হার সমীকরণ দুইটা, একটা কি তাত্ত্বিক বা ভর ক্রিয়া সূত্র থেকে, ভর ক্রিয়া এটা দেখে বিক্রিয়া দেখে দেখে লিখতে পারবা ভর ক্রিয়া সূত্র হতে, আর একটা কি পরীক্ষালব্ধ। আর আমাদের যেটা লাগবে ম্যাথ করার সময় কোনটা, সেটা পরীক্ষালব্ধ দিয়ে আমরা কি করব, সব ম্যাথগুলো করব। আর আমরা বিক্রিয়া দেখে তাত্ত্বিক বা ভর ক্রিয়া তাত্ত্বিক হার সমীকরণ লিখতে পারবো আর কি আমাদের। আমি তোমাদেরকে এখন কিছু ম্যাথ করাবো না, আশা করি তোমরা বোধহয় এই হার সমীকরণটা বুঝতে পারছো, হার সমীকরণটা বুঝতে পারছো। হার সমীকরণ দুই রকম, তাত্ত্বিক আর একটা কি পরীক্ষা লব্ধ হার সমীকরণ আর কি। আচ্ছা, আমরা এবার প্রথমে আমরা আসি, কিছু বিক্রিয়া তোমাকে দিব, সেই বিক্রিয়া থেকে কি করবা, হার সমীকরণ লিখবা। হার সমীকরণ সেটা কোনটা, সেটা হলো কি তাত্ত্বিক হার সমীকরণ লিখতে বলবো। আর তাত্ত্বিক হার সমীকরণ লেখা কিন্তু খুব সহজ, জাস্ট বিক্রিয়া থাকবে, সেই বিক্রিয়ক সামনে দেখবা মোল কত, দেখে দেখে কী করবা হার সমীকরণ। এটা হাজারি স্যারের বইতে দেখবা একটা ম্যাথ আছে, আমি সেই ম্যাথটা করাবো এখন। ম্যাথটা হলো দেখবা তোমাদের হাজারি স্যারের বইতে শিক্ষার্থীর কাজ আছে 4.3 না 4.2, শিক্ষার্থীর কাজ 4.2।
4.2-এ দেখবা 4.5 5 একটা ম্যাথ আছে 4.5 এবং সেখানে কিছু বিক্রিয়া দেওয়া আছে। ধরো একটা বিক্রিয়া দেওয়া আছে হাইড্রোজেন প্লাস আয়োডিন, লিখে বলছে যে এই বিক্রিয়াটার তুমি কি লেখো সাধারণ হার সমীকরণ। সাধারণ বলতে তাত্ত্বিক, বা সাধারণ বলতে ভর ক্রিয়া সূত্র দিয়ে হার সমীকরণ। তাহলে দেখো এটার হার সমীকরণটা কেমন হবে? ডি অফ ডিটি সি সমান কী হবে? এটা কি হার ধ্রুবক, আর কি হবে এই যে বিক্রিয়ক দুইজন হাইড্রোজেন আর কে আয়োডিন, দুইজনের মোলার ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করছি। আর সামনে যদি 1 মোল 1 মোল আছে তাহলে ঘাত কী হবে? 1 হবে। এইটা। আর তুমি যদি এইটার পরীক্ষালব্ধ হার সমীকরণ লিখতে চাও বা যদি ক্রম জানতে চাও তাহলে কিন্তু এখানে পারা যাবে না, কারণ এরকম কোনো তথ্য দেওয়া নাই। কারণ পরীক্ষালব্ধ হার সমীকরণ লিখতে গেলে বা যদি ক্রম বের করতে বলে বা হার ধ্রুবক বের করতে বলে এই বিক্রিয়াটার, তাহলে অবশ্যই পরীক্ষালব্ধ হার সমীকরণ লাগবে। আর পরীক্ষালব্ধ হার সমীকরণ লিখতে গেলে আমাদের কী লাগবে? ঘনমাত্রার সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক কি জানতে হবে। অনেক কিছু মান দেওয়া থাকবে, সেখান থেকে আমরা কী করবো? পরীক্ষালব্ধ হার সমীকরণ লিখে তারপরে আমরা ক্রম এবং হার ধ্রুবক বের করতে পারবো। তাহলে আমাদের ক্রম হার ধ্রুবক বের করতে বলে নাই, শুধু বলছে যে হার সমীকরণ লেখো। কোনটা? সাধারণ হার সমীকরণ। সাধারণ মানে কোনটা? ভরক্রিয়া বা তাত্ত্বিক। ওকে, ঠিক। আমরা আরেকটা বিক্রিয়া দেখি, এই N2O5 কিছুক্ষণ আগে আমরা লিখছি NO কি 2 প্লাস কি অক্সিজেন, আর সামনে 2 আর এখানে কি 4। তাহলে এখানে কি হবে? সাধারণ বা তাত্ত্বিক হার সমীকরণটা কী হবে? কে কত? N2O5, এই 2টা কী হয়ে যাবে? ঘাত। দেখছো, এই 2টা ঘাত হয়ে যাচ্ছে। ওকে, তারপরে কি দেখো তো 4 কত? 4 অ্যামোনিয়া, 4 অ্যামোনিয়া ভাঙলে কি হয়? 4 অ্যামোনিয়া প্লাস কি দেখো অক্সিজেন। তো মানে বিক্রিয়াটা লেখা থাকবে, সমতা করা থাকবে, জাস্ট তুমি দেখে দেখে কী করবা? বিক্রিয়ার হার সমীকরণটা লিখবা। তাহলে এখানে কী আছে? পানি আছে কত? 6 মোল, নাইট্রিক অক্সাইড 4 মোল, আর অক্সিজেন 5 মোল। ওকে, তাহলে আমরা বিক্রিয়ার হার সমীকরণ মানে সাধারণ হার সমীকরণ বা তাহলে কী হবে? অ্যামোনিয়া এই 4টা কী হবে? এই 4টা 4 ইন্টু, তাহলে অ্যামোনিয়ার মোলার ঘনমাত্রা এই মোলটা 4, আর অক্সিজেনের মোলার ঘনমাত্রা, অক্সিজেন কিন্তু এখানে গ্যাস, আচ্ছা বাদ দাও, এখানে অক্সিজেন এই 5টা কী হয়ে যাবে? ঘাত হয়ে যাবে। 5টা ঘাত হয়ে যাবে আমাদের। ওকে, দেখো 5টা ঘাত হয়ে যাবে। এভাবে আমরা যে কোনো বিক্রিয়া দিলে আমরা সামনে মোল দেখব, ঘাত করে ফেলবো, আর এগুলো ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রা প্রকাশ করবো এগুলিকে। তার মানে আমরা সাধারণ হার সমীকরণ বা তাত্ত্বিক হার সমীকরণটা লেখাটা খুব সহজ। বিক্রিয়া লেখা থাকবে, সমতা থাকবে, বিক্রিয়াগুলা লিখবা থার্ড ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রা, আর মোলগুলোকে ঘাত দিয়ে দিবা এগুলিকে আমাদের। এখন যেটা আমরা করবো সেটা হলো কি, আমরা তাত্ত্বিক না পরীক্ষালব্ধ হার সমীকরণ তৈরি করব। কিছু তথ্য দেওয়া থাকবে অঙ্কে, পরীক্ষালব্ধ হার সমীকরণ তৈরি করে সেখান থেকে আমরা ক্রম এবং বিক্রিয়ার হার ধ্রুবক নির্ণয় করা শিখবো এটাকে আমাদের। ওকে, তাহলে আমরা এবার দ্বিতীয় ম্যাথ শুরু করি। যে দেখো আমরা দেখো আমরা এবার আরেকটা ম্যাথ করবো। এটা হলো এই দেখো 473 কেলভিন তাপমাত্রায়, দেখো তাপমাত্রায় কি NO2, দেখো NO2 প্লাস কার্বন মনোক্সাইড, এই বিক্রিয়াটার দেখো NO প্লাস কার্বন ডাইঅক্সাইড, মানে এই বিক্রিয়ার হার, দেখো বিক্রিয়ার হার এই তো বিক্রিয়ার হার CO এর কি ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়। ঘনমাত্রার কি উপর কি না নির্ভরশীল নয়। দেখো আমার কিন্তু এখানে এই যে এই বিক্রিয়ার হার সিও এর ঘনমাত্রার উপর নির্ভরশীল কি নয়, তার মানে এগুলা পরীক্ষালব্ধ তথ্য দিছে। সো আমি এখন কি করতে পারবো? এই বিক্রিয়াটার পরীক্ষালব্ধ হার সমীকরণ লিখতে পারবো। আচ্ছা, আর কি বলছে দেখো তো,
কিন্তু কিন্তু NO2 NO2 এর ঘনমাত্রার কি, এর ঘনমাত্রার কি সমানুপাতিক, সমানুপাতিক সমানুপাতিক। আচ্ছা, বিক্রিয়াটির ক্রম নির্ণয় করো। বিক্রিয়াটির ক্রম নির্ণয় করো। বিক্রিয়াটির কি ক্রম নির্ণয় করো। বিক্রিয়াটির ক্রম নির্ণয় করো। ওকে, দেখো তাহলে আমরা বিক্রিয়াটা একটু লিখি আগে প্রথমে। NO2। আচ্ছা, আরেকটা বলে নিই, এটা রেফারেন্স হলো, এটা কোথায় পাবা? এই ম্যাথটা হলো কবির স্যারের বইয়ের ম্যাথ। কবির স্যারের দেখবা উদাহরণে একটা ম্যাথ আছে, উদাহরণে, এবং এই উদাহরণটা হলো 5 নম্বর উদাহরণ। দেখবা 5 নম্বর উদাহরণ এই ম্যাথটা আছে। ওকে, তাহলে আমরা আগেরটা করলাম কি, হাজারি স্যারের বইয়ের কি শিক্ষার্থীর কাজ ছিল না, শিক্ষার্থীর কাজ ছিল 4.2-এর 4.5 করেছি। আর এখন করতেছি আমরা কবির স্যারের বইয়ের একটা ম্যাথ। তো এখানে দেখো এই বিক্রিয়াটা একটু লিখি। NO2 প্লাস কি কার্বন কি মনো অক্সাইড। দেখো দেখো কার্বন মনোক্সাইড, তাহলে এখানে কি হবে? নাইট্রিক অক্সাইড প্লাস কি হবে? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড। ওকে, তো এই বিক্রিয়ার হার দেখো তো, এই এই হার যুবক আর বিক্রিয়ক তো দুইজন আগে লিখবা। এই যে NO2 একটা বিক্রিয়ক, তারপরে কি লিখবা? CO একটা বিক্রিয়ক লিখলা। লিখে এই সামনে কি, আমি কিন্তু এবার যদি তাত্ত্বিক হার সমীকরণ বলে তাহলে কিন্তু এটাও 1 মোল, এটাও 1 মোল, এটা 1 এটা 1 হয়, এটা কিন্তু তাত্ত্বিক। কিন্তু আমরা এখন কি করব, যেহেতু তথ্য দেওয়া আছে, তাহলে আমরা পরীক্ষালব্ধ হার সমীকরণ লিখবো, কারণ আমাকে বের করতে বলছে কি ক্রম। তাহলে কোনটা লাগবে? পরীক্ষালব্ধ লাগবে। তার মানে কি C এর ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়। নয় মানে কি? ঘাতশূন্য। C এর ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়, তার মানে C এর ঘাতশূন্য, তার মানে কি আমি C এর মান যাইনি না কেন, ঘাতশূন্য মানে 1 হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু এই যে পরীক্ষালব্ধ তথ্য দেওয়া আছে, হ্যাঁ, এই তথ্য থেকে আমরা কি করলাম, এখানে C এর ঘাতশূন্য দিলাম। আর NO2 সমানুপাতিক বলছে না, এই জন্য 1 দিলাম। যদি বলতে বর্গের সমানুপাতিক তাহলে এখানে 2 দিতাম। আচ্ছা, তাহলে এই ক্রমটা কত হয়ে যাচ্ছে? 1 যোগ 0 1। তার মানে এই বিক্রিয়ার ক্রম কত? 1। এই বিক্রিয়ার ক্রম কত? 1 হয়ে গেল। দেখো সুন্দর একটা ম্যাথ না? তাহলে আমি যেটা লিখলাম এটা কি তাত্ত্বিক না, পরীক্ষালব্ধ হার সমীকরণ। কারণ এই তথ্যগুলা পরে আমরা কি করলাম, পরীক্ষালব্ধ হার সমীকরণ লিখে আমি দেখলাম যে ঘাত 1 যোগ 0 ক্রম হলো 1, ক্রম 1। তাহলে আমরা ক্রম নির্ণয় দিয়ে একটা ম্যাথ করে ফেলছি। এবার আমি আরও দুটো ম্যাথ করবো ক্রম নির্ণয় দিয়ে, তাহলে দেখবে একদম ক্লিয়ার হবে। আরও দুটো ম্যাথ করবো ক্রম নির্ণয়, সাথে কি থাকবে? হার ধ্রুবকও থাকবে, সাথে হার ধ্রুবকও থাকবে। ওকে, দেখো আচ্ছা, আরেকটা কথা বলে নিতে মধ্যে, সেটা হলো যে এই আমরা যখন ম্যাথ করব, ধরো ক্রমের কিন্তু একক নাই, কিন্তু আমি যখন হার ধ্রুবক নির্ণয় করতে যাব তখন হার ধ্রুবক বের করে পাশে একক লিখতে হবে। তো একটা বিক্রিয়ার হার ধ্রুবকের এককটা নির্দিষ্ট না। তোমরা সবাই জানো যে বিক্রিয়ার হারের একক নির্দিষ্ট, ঘনমাত্রা পাওয়ার সময়, কিন্তু হার ধ্রুবকের এককটা নির্ভর করবে ক্রমের উপরে। সো তাহলে আমি একটু হার ধ্রুবকের এককটা নিয়ে কথা বলে নিই, তারপরে আমরা কী করি হার ধ্রুবক নির্ণয়ের ম্যাথগুলো করব। দেখো তাহলে আমরা বিক্রিয়ার ক্রমটা কত তার উপর ডিপেন্ড করবে। দেখো বিক্রিয়ার কি ক্রম কত তার উপর নির্ভর করবে কি হার ধ্রুবকের একক, হার ধ্রুবকের কি একক, হার ধ্রুবকের একক। ওকে, তাহলে একটা বিক্রিয়া যদি ক্রম শূন্য হয়, একটা বিক্রিয়ার ক্রম যদি শূন্য হয় তাহলে হার ধ্রুবকের একক কী হবে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, যদি ক্রমটা শূন্য হয় তাহলে বিক্রিয়াটার সমীকরণটা কেমন হয় দেখো তো একটু। এই যে কে না, সি এর পাওয়ার 0 না, দেখো তো ক্রম শূন্য মানে কি? এই ঘাতটা শূন্য, তাহলে এই ঘাতটা শূন্য মানে কি? এটা 1। তার মানে এই হার আর হার ধ্রুবক 1 হয়ে গেল, হার আর হার ধ্রুবক কি 1 হয়ে যাচ্ছে। তাহলে হারের একক যা, হার ধ্রুবকের একক তাই। তাহলে কি হবে? মোল কি পার লিটার। তার মানে ক্রম শূন্য হওয়া মানে কি? হার ধ্রুবকটা হারের সমান, তাহলে হারের এককটা কি? মোল পার লিটার পার সেকেন্ড। মোল পার লিটার পার সেকেন্ড, তাহলে হার ধ্রুবকের একক কী হবে? মোল পার লিটার পার সেকেন্ড হবে।
ওকে, আচ্ছা আচ্ছা, যদি ক্রম যদি 1 হয়, দেখো তো ক্রম যদি 1 হয়, 1 যদি হয়, ক্রম যদি 1 হয়, তাহলে কি হবে? এই কে এককটা কি হবে? এটা কি? এটা হলো, সংক্ষেপে লিখি, ঘনমাত্রা পাঁচ সময়, আর এই সিটা নিচে আসবে ঘনমাত্রা। তাহলে কাটাকাটি করলে কি হয়? কি থাকে? এটা পাঁচ সময়, মানে পার সেকেন্ড, পাঁচ সময়। হ্যাঁ, বা আমি আর একটু সুন্দর করে লিখি, এটা কি? ঘনমাত্রা কি পার সময়, ঘনমাত্রা পার সময়, বা আমি লিখলাম কি মোল পার লিটার কি পার সেকেন্ড। আর এটা শুধু পার সময় হবে না, কাটাকাটি করলে কি থাকে? পার সময় থাকে, শুধু পার সময় থাকে। তার মানে কি হলো? পার সেকেন্ড হলো। এবার আমি যদি ক্রম 2 হয়, দেখো তো যদি ক্রম 2 হয় তাহলে কি হবে? এই ঘাটটা 2, এই ঘাটটা কি 2, তাহলে এখানে কি হবে? ঘনমাত্রা স্কোয়ার, ঘনমাত্রা ইনটু ঘনমাত্রা, না? দেখো তাহলে এইটা কাটা যাচ্ছে, তাহলে কি থাকে? তার মানে পার ঘনমাত্রা কি হবে? পার ঘনমাত্রা কি হবে? পার সময় হবে, পার ঘনমাত্রা পার সময়। তাহলে কি আসে? ঘনমাত্রা মানে মোল পার লিটার, তাহলে পরে পার ঘনমাত্রা মানে কি? লিটার পার মোল পার সেকেন্ড, লিটার পার মোল পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা এখন যে ম্যাথগুলো করব, আমি দেখব যে আগে তো ক্রম বের করবো, তারপরে হারদ্রব্য বের করব, এবং হারদ্রব্য বের করে আমরা কি করতে পারবো? পাশে একক লিখবো, কি দেখে? ক্রম কত সেটা দেখে আমরা হারদ্রব্যের এককটা লিখবো আর কি। ওকে, আমরা এবার তৃতীয় ম্যাথটা করবো, না? দেখো তৃতীয় ম্যাথটা করি। দেখো ম্যাথ 3 ধরি, না? ম্যাথটা 3, ম্যাথ 3, এক্স প্লাস ওয়াই কি প্রোডাক্ট, একটা বিক্রিয়া। হ্যাঁ, এখন এই বিক্রিয়ার কিছু তথ্য দেওয়া আছে, দেখো তো এই বিক্রিয়ার কিছু তথ্য দেওয়া আছে। সেটা হলো, দেখো ঘনমাত্রা কোন এককে? মোল পার লিটার। ওকে, ঠিক আছে না? এবার বিক্রিয়ক কত? এক্স, আর কে? ওয়াই। ঘনমাত্রা কত? 0.04, এক্সের ঘনমাত্রা আমরা 0.04 ধরলাম, আর ওয়াইয়ের ঘনমাত্রা 0.02 ধরে আমরা কি পেলাম? বিক্রিয়ার হার পেলাম, বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার, আমরা বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার হলো এককটা কি? মোল কি পার লিটার পার সেকেন্ড। তো বিক্রিয়ার পাইছি 3.6 10⁻³ ওকে। আচ্ছা, আমরা কিন্তু যখন বিক্রিয়ার হার স্টাডি করবো, দুজন যেহেতু বিক্রিয়ক, আমি করবো কি, যখন এক্স, প্রথমে এক্স দিয়ে চিন্তা করবো, এক্সের ঘনমাত্রা চেঞ্জ করে কি করব? বিক্রিয়ার হার দেখবো। আবার এক্সকে ফিক্সড রেখে ওয়াই চেঞ্জ করে বিক্রিয়ার হার দেখবো, যেহেতু দুজন বিক্রিয়ক। দেখো আমার এক্স কী করছে? কমাইছে 0.02, এক্স কমাইছে, দুইটা বিক্রিয়ক তো, ওয়াইটা একই রাখছে, দেখছো ওয়াইটা একই রাখছে, এক্সটা অর্ধেক করছে। দেখো তো বিক্রিয়ার হার কী হয়েছে? 1.8 10⁻³ ওকে। তার মানে ওয়াইকে চেঞ্জ না করে এক্সকে চেঞ্জ করে দেখলাম যে বিক্রিয়ার হার কী হয়ে গেছে? যে হারে ঘনমাত্রা কমাইছো ঠিক সেই হারে বিক্রিয়ার হার কমছে। তার মানে এক্সের সাথে বিক্রিয়ার হার সম্পর্কটা কি? এক্সের ঘনমাত্রার সাথে বিক্রিয়ার সম্পর্ক সমানুপাতিক, যে হারে হ্রাস করছে ঠিক সেই হারে হ্রাস পাইছে এটাকে। আবার দেখো তুমি যদি এই এবার ওয়াইকে চেঞ্জ করবো, ওয়াই কত আছে? 0.02, এবার ওয়াইটাকে আমি কি করলাম? কমাইলাম, পয়েন্ট কি করলাম? 0 অন করলাম ওয়াইকে। দেখছো আমি ধরো আমি এখান থেকে এখানে আসছি, এক্সকে চেঞ্জ করছি, ওয়াই চেঞ্জ করি নাই, বিক্রিয়ার হার কী হয়ে গেছে? এটা অর্ধেক করছে, এটা অর্ধেক করছে। আবার দেখো আমরা এখান থেকে এখানে আসছি, ওয়াই চেঞ্জ করছি, কিন্তু এখানে এক্স কী ছিল? এক্স, এখান থেকে এখানে আসছি, সরি দেখো আমি এখান থেকে এখানে আসছি মনে করো, আমি ওয়াইকে চেঞ্জ করছি, আর এখান থেকে, আচ্ছা এখান থেকে এখানে আসা মানে কি? এক্স এখান থেকে এখানে আসা, তাহলে এক্স তো চেঞ্জ হয় নাই। তাহলে আমি এবার এখান থেকে
প্রথমে হলো এখান থেকে এখানে আসছিলাম, ওয়াই চেঞ্জ হয় নাই, এখান থেকে এখানে আসছি মানে এক্স চেঞ্জ হয়েছে, ওয়াই চেঞ্জ হয় নাই, এক্স কমাইছি, বিক্রিয়ার হার অর্ধেক হয়েছে। আবার এখান থেকে যখন আমি এখানে আসলাম, এখান থেকে এখানে আসছি মানে কি ওয়াই অর্ধেক করছি, কিন্তু এক্সটা চেঞ্জ হয় না, এখান থেকে এখানে আসছি মানে এক্স চেঞ্জ হয় নাই, ওয়াই চেঞ্জ হয়েছে। দেখো বিক্রিয়ার হার কি 3.6। আচ্ছা এটা হলো পুরা ম্যাথ মনে করো। আচ্ছা আমি আবার বলবো, এটা পুরা ম্যাথ। কি বলছে এই মানে এই বিক্রিয়াটার আমি এই তথ্যগুলো থেকে কি করব, বিক্রিয়ার হার সমীকরণ লিখব। এই যে কে কে, তাহলে আমরা এই বিক্রিয়াটা কি বের করতে বলছি, আমরা কি বের করব, ক্রম নির্ণয় করবে, কি নির্ণয় করবে কি এক কি ক্রম, আর দুই কি, দুই হলো হার ধ্রুবক, দুইটা কাজ করবে হার ধ্রুবক। তাহলে আগে ক্রম বের করতে হয় সবসময়, তারপরে হার ধ্রুবক, ক্রম বের করবো। তো ক্রম বের করতে কি লাগবে, পরীক্ষালব্ধ হার সমীকরণ লাগবে। আমরা এখানে কি লিখবো, এক্স লিখে থার্ড ব্র্যাকেট দিলাম, ওয়াই লিখে থার্ড ব্র্যাকেট দিব। এখন আমি ঘাতটা কত দিব, ঘাতটা সেটা এই মান থেকে আসবো। আমরা এর আগে যে ম্যাথটা করলাম সেখানে কিন্তু ডাইরেক্ট বলা ছিল যে সিওর ঘনমাত্রার কারণে গতিবেগ চেঞ্জ হয় না, সিওর ঘাতটা 1 শূন্য দিছিলাম। আর একটা কী ছিল, এই নাইট্রোজেন কি, আরেকটা ছিল নাইট্রোজেন ডাইঅক্সাইড, সমানুপাতিক বলছিল, ঘাত 1 দিছি, ডাইরেক্ট বলা ছিল। কিন্তু এখানে কিন্তু ডাইরেক্ট বলা নাই, আমি এই যে মানগুলোকে অ্যানালাইসিস করে আমরা ঘাত দিতে হবে। একটু কঠিন আগের চেয়ে, না আগের চেয়ে একটু কিন্তু কঠিন। এই মানগুলোকে বিশ্লেষণ করে কি দিব, আমরা ঘাতটা দিব না, মানগুলোকে বিশ্লেষণ করে। তো দেখো এই যে প্রথমে আমি এক্সট্রা আসি, এক্সট্রা যখন আসবা তখন দেখবা এক্সট্রা চেঞ্জ হয়েছে, এখান থেকে এখানে গেছে মানে এক্সট্রা চেঞ্জ হয়েছে, এখান থেকে এখানে গেছে মানে এক্স চেঞ্জ হয়েছে, ওয়াই চেঞ্জ হয় নাই, ওয়াই একই আছে। দেখো ওয়াইয়ের মান চেঞ্জ করি নাই, এক্স চেঞ্জ করে অর্ধেক করছি, বিক্রিয়ার হার অর্ধেক হয়েছে। তার মানে এক্সের ঘনমাত্রার সাথে বিক্রিয়ার হার সমানুপাতিক। ওকে, সমানুপাতিক। আবার এবার আসো ওয়াই, যখন ওয়াই চেঞ্জ করবো তখন এক্সট্রা ফিক্স থাকবে, তাহলে ওয়াই চেঞ্জ করতে গেলে এক্স ফিক্স থাকতে হবে। তাহলে এক্স ফিক্স কোথায়, এই যে এক্স একই। তাহলে এবার এখান থেকে এখানে আসো, এখান থেকে এখানে মানে এক্স ঠিক আছে, কে অর্ধেক হয়ে গেছে, ওয়াই অর্ধেক হয়েছে, কিন্তু গতিবেগ কিন্তু চেঞ্জ হয় না। দেখছো এই যে গতিবেগ এটা যা এটা তাই, তার মানে ওয়াইয়ের গুণমাত্রা চেঞ্জ করলাম কিন্তু গতিবেগ চেঞ্জ হলো না, তার মানে ঘাত শূন্য। আমি ওয়াইয়ের গুণমাত্রা চেঞ্জ করলাম, দেখো ওয়াইয়ের গুণমাত্রা চেঞ্জ করলাম, বাট কে চেঞ্জ হলো না, গতিবেগ চেঞ্জ হচ্ছে না, তার মানে বিক্রিয়ার হার ওয়াইয়ের গুণমাত্রার কারণে পরিবর্তন হয় না, এই জন্য শুনে দিছি। তবে এর আগের অঙ্কটাতে আমি ডাইরেক্ট বলে দিয়েছিলাম সিওর গুণমাত্রার উপরে বিক্রিয়া নির্ভর করে না, এবং সিওর ঘাত দিয়েছিলাম শূন্য। আর আমি এখানে মান দেখে বুঝলাম যে ওয়াইয়ের গুণমাত্রা অর্ধেক করলাম, বাট কী হলো না, গতিবেগ কী হলো না, অর্ধেক হয় নাই, একই আছে। তার মানে ওয়াইয়ের গুণমাত্রার কারণে কী হয় না, গতিবেগ চেঞ্জ হয়ে যায়। ঘাত কী দিছি আমরা, শূন্য দিছি, ঘাত কী দিছি, শূন্য দিছি। তাহলে এটা কী হয়ে গেল, পরীক্ষালব্ধ হার সমীকরণ হয়ে গেল। তাহলে এখান থেকে ক্রম কত আসবে, 1 + 0, কত হলো ক্রমটা 1, ক্রম কত হয়ে গেছে 1। তাহলে এই বিক্রিয়ার ক্রমটা পেয়ে গেলাম না। বেশ কঠিন মনে হচ্ছে না, আসলে কিন্তু কঠিন না। তুমি বিক্রিয়ক যেহেতু দুইজন, তুমি কি করবা, এই মানগুলো বিশ্লেষণ করবা। প্রথমে এক্সের কারণে দেখবা গতিবেগ চেঞ্জ হয় কিনা। তাহলে এক্সের কারণে যদি দেখতে চাও, তাহলে এখান থেকে যদি এখানে আসো এক্সটা চেঞ্জ হয়েছে, এখান থেকে এখানে আসলে এক্স চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছ ওয়াই চেঞ্জ হয় না, তার মানে ওয়াইটা ফিক্সড, এক্স অর্ধেক হয়েছে, গতিবেগ অর্ধেক হয়েছে, তার মানে এক্সের সাথে গতিবেগ সমানুপাতিক 1 দিছি। আবার তুমি ওয়াই চেঞ্জ দেখবো, তাহলে এখান থেকে এখানে আসতে পারো, ওয়াই চেঞ্জ কিন্তু এখান থেকেও আসতে পারো, কিন্তু এখান থেকে আসা যাবে না। তুমি যদি এখান থেকে এখানে আসো তাহলে তো এক্সও চেঞ্জ হয়ে গেল। তুমি যখন ওয়াই চেঞ্জ ধরবা তখন এক্সটা ফিক্স রাখতে হবে। তাহলে আমি যদি এখান থেকে এখানে আসি, ওয়াইও চেঞ্জ হচ্ছে, এক্সও চেঞ্জ হচ্ছে, তাহলে এটা ধরা যাবে না। এখান থেকে এখানে আসবা, তাহলে ওয়াই চেঞ্জ হয়েছে, এখান থেকে এখানে আসলো এক্স ঠিক আছে, ওয়াই চেঞ্জ ধরতে গেলে এক্স ঠিক রাখতে হবে। তাহলে এখান থেকে যদি এখানে আসি, তাহলে এক্স চেঞ্জ হচ্ছে না, ওয়াই চেঞ্জ হচ্ছে, গতিবেগ চেঞ্জ হচ্ছে না, এই জন্য ঘাতটা শূন্য দিচ্ছে এটাকে আমাদের। ওকে, তাহলে এটা ক্রম কত হয়ে গেল, ক্রম 1 হয়েছে না, ক্রম 1 হয়েছে আর কি আমাদের। আচ্ছা এবার আসো আমরা আরেকটা ম্যাথ করবো, দেখো প্রায় একই রকম, জাস্ট আমি শুধু মানগুলো চেঞ্জ করব আর বিক্রিয়াটা চেঞ্জ করব, তাহলে আমি আরেকটা ম্যাথ হয়ে যাবে। ওকে দেখো ওকে দেখো। আচ্ছা তাহলে এবার আমরা বিক্রিয়াটা একটু চেঞ্জ করে দিই না। দেখো বিক্রিয়কটা হবে কে কে,
এই পটাশিয়াম আয়োডাইড, এটা পটাশিয়াম আয়োডাইড, এখানে এক্স ওয়াই দিছিলাম, এবার পটাশিয়াম আয়োডাইড। সামনে কি আছে বলো তো? তারপরে কি এটা? হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড এইচ প্লাস, এটা উপমুখী বিক্রিয়া দিলাম, উপমুখী চিহ্ন, সমস্যা নাই। আর উৎপাদ কী হবে? আয়োডিন প্লাস কী হবে? 2KOH। আচ্ছা দেখো, তাহলে এখানে ঘনমাত্রা চেঞ্জ দেওয়া হচ্ছে কার? পটাশিয়াম কি আয়োডাইড। আর কি দেওয়া আছে? হাইড্রোজেন কি পারঅক্সাইড। আর কি দেওয়া আছে? হাইড্রোজেন পারঅক্সাইড। ওকে, তো এখানে পয়েন্ট কত? 0.2, 0.02 আর 0.04 দেখো, আর 2 পয়েন্ট কত? 6। এটাও কিন্তু এই ম্যাথটাও কি রেফারেন্স হলো কবির স্যারের বইয়ের অ্যাক্টিভিটি, দেখবা এটা 4 নাম্বার ম্যাথ না, এটা রেফারেন্স হলো কি? রেফারেন্স কবির, এটাও কবির, আর হলো অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি হলো এই 4.3, 3 কত? 7, 3 7 নম্বর ম্যাথ এটা দেখবা। ওকে, তো এখানে এই যে ইনফরমেশনগুলো দেখো, পয়েন্ট কত? 0.04, এটা কত? 0.04, আর এটা 5 পয়েন্ট কত? 35 ইন্টু 10⁻⁻5। ওকে, তারপর এটা কত? 0.02, এটা কত? 0.02, এটা কত? 1 পয়েন্ট কত? 387 10⁻⁻5। ওকে, আচ্ছা আচ্ছা, তোমাকে যদি বলে যে এই বিক্রিয়াটার সাধারণ হার সমীকরণ লেখো, পারবা নিশ্চয় সবাই? সাধারণ হার সমীকরণ কী হবে বলো তো? মাইনাস BC/D অফ DTC আর কি, ঠিক আছে। আমরা আসলে ম্যাথের ভাষায় এই পটাশিয়াম আয়োডাইড, এই আমি যদি সাধারণ হার সমীকরণ লিখি, তাহলে সামনে যে টুটা আছে সেই টুটা কী হবে? ঘাত হবে। এইটা কিন্তু এটা এটা কিন্তু আর কোনো কাজে লাগবে না, কারণ আমরা কমন নির্ণয় করতে এর কোনো ভূমিকায় নাই। এটা হলো ভরক্রিয়া সূত্র দিয়ে এই মোলটা ঘাত হয়ে যায়, ভরক্রিয়া সূত্রের মধ্যে আসে একটাকে। আর ভরক্রিয়া সূত্রতে যেটা বের করবা সেটা হবে সাধারণ হার সমীকরণ, কিন্তু এইটার কোনো কি নাই, প্রয়োগ নাই। কোথায়? ক্রম বা হার ধ্রুবক নির্ণয় এর কোনো ব্যবহার নাই। আমরা এবার তাহলে এটা বাদ দিয়ে আমরা ঘাতটা আমরা দিব এখন কি দেখি? এই যে ইনফরমেশন দেওয়া আছে না, ঘনমাত্রা, হার, এই ইনফরমেশন দেখে কি করব আমরা? কি করব? আমরা ঘাত দিব। ওকে, ঘাতটা দিয়ে দেখো। আচ্ছা এবার দেখো পটাশিয়াম আয়োডাইড, আমি যদি এখান থেকে এখানে আসি, পটাশিয়াম আয়োডাইড কিন্তু বাড়াইছি, দ্বিগুণ করছি। আর যখন আমি তাহলে পটাশিয়াম আয়োডাইড এখানে পরিবর্তন হয়েছে, কিন্তু কে পরিবর্তন হয়? হাইড্রোজেন পারঅক্সাইড সেম আছে না? আমি যদি এখান থেকে এখানে আসি, পটাশিয়াম আয়োডাইড দ্বিগুণ করছো, হাইড্রোজেন পারঅক্সাইডের ঘনমাত্রা চেঞ্জ হয় নাই, বিক্রিয়ার হারও দ্বিগুণ হয়ে গেছে, তাহলে ঘাত 1 দিব। দেখছি এখানে কিন্তু আছে 2, আমি তাত্ত্বিক যখন লিখলাম তখন এই 2টা ঘাত দিলাম, কিন্তু বাস্তবে পরীক্ষা থেকে যে ফলাফলটা পাইছে সেই ফলাফলের ভিত্তিতে ঘাতটা কত হয়েছে? 1। এই 1 দিয়ে ক্রম বের করতে হবে, 2 দিয়ে না। আচ্ছা তাহলে এবার আসো, হাইড্রোজেন পারঅক্সাইড যদি আমি এখান থেকে এখানে আসি, এটাও কিন্তু চেঞ্জ, আবার এখান থেকে এটাও চেঞ্জ, কিন্তু আমি এই চেঞ্জটা ধরবো। এই চেঞ্জটা কেন ধরবো? এখান থেকে এখানে আসবো না, এখান থেকে এখানে আসবো কেন? কারণ এখান থেকে যদি আমি এখানে আসি, তাহলে এটা স্থির আছে, এটা স্থির আছে, কারণ এটা স্থির রাখতে হবে। তো আমি যদি এখান থেকে এখানে আসি, এটা কমছে, কিন্তু এটা তো কমছে, এটা দুটোতে একসাথে চেঞ্জ ধরা যাবে না, একটা চেঞ্জ করতে গেলে অন্যটা স্থির থাকতে হবে। তাহলে এটা স্থির, এটা চেঞ্জ, এবং দেখো এটা অর্ধেক করছে মানে গতিবেগ অর্ধেক হয়ে গেছে, তার মানে এটাও একই হারে পরিবর্তন হচ্ছে। একই হারে মানে কি? সমানুপাতিক, মানে 1। তাহলে ক্রমটা কত হলো? ক্রম 1 যোগ 1, ক্রম কত হয়ে গেল? 2। ঠিক আছে না? কিন্তু আমি যদি এখান থেকে চিন্তা করি তাহলে কিন্তু ক্রম 3 হয়ে যায়। তার মানে তাত্ত্বিক যে সমীকরণটা, হার সমীকরণ, সেখান থেকে কিন্তু 2 এর 1 3 হয়, কিন্তু ওটা কিন্তু ক্রম না। ক্রম হলো পরীক্ষালব্ধ যে হার সমীকরণে ঘনমাত্রার যে ঘাত, সেই ঘাতের যে সমষ্টি, সেটা হলো এই বিক্রিয়ার ক্রম আর কি, এই বিক্রিয়ার ক্রম। আচ্ছা তাহলে আমরা 4টা ম্যাথ করে ফেললাম না, এবার আসি 5 নম্বর ম্যাথটা দেখো। মোট আমি 7টা ম্যাথ করবো, দেখবা 5, এবার 5 নম্বর ম্যাথটা একটু দেখো। এবার আমরা আরেকটা কথা, আমি কিন্তু আরেকটা জিনিস বাদ দিয়ে গেছি, আমি কিন্তু 2টা জিনিস বের করতে বলছিলাম, একটা হলো কি ক্রম, একটা হার ধ্রুবক। আমার কিন্তু হার ধ্রুবক বের করাটা হয়নি। আচ্ছা তাহলে হার ধ্রুবকটা বের করে ফেলি। এটা বের করলে আগেরটাও বের করি নাই, তোমরা পারবা নিশ্চয় এটাকে। তো এটা দেখো,
তাহলে আমি হার সমীকরণ হার ধ্রুবক বের করবো, এই কে এর মানটা বের করবো। খেয়াল করো, তাহলে এই যে বিক্রের হার তোমার কি আছে, 3টা কিন্তু হার আছে। তুমি যদি যে কোনো একটা বসাতে পারো, তুমি যদি এটা বসাও তাহলে তুমি এটা বসাইলে কত এলো 2.675, তাহলে কে বের করবো না। যদি এটা বসাও তাহলে ঘনমাত্রা কোনটা নিতে হবে, এই ঘনমাত্রা নিতে হবে 0.02, আর এই ঘনমাত্রা নিতে হবে 0.04। তুমি যদি এটা বসাও তাহলে এই দুটো ঘনমাত্রা নিবা, যদি এটা বসাও এই দুটো ঘনমাত্রা নিবা, কারণ এই মানটা এই দুটো রেসপেক্টে আসছে। হ্যাঁ, আচ্ছা ওকে, তাহলে আমরা এখান থেকে কী পেয়ে যাবো, কি এর মানটা পেয়ে যাবো। আর আগেরটাতে কী ছিল, একটা ঘাত শূন্য ছিল, তার মানে ওই মানটা লাগবে না, ঘাত শূন্য মানে ওটা 1, ওটা বাদ। তার মানে দুজন বিক্রম ছিল, তার মধ্যে একজন এটা নিতে হবে, অন্যজন এটা কাজে লাগবে না, যেহেতু ঘাত শূন্য ছিল এটাকে আমাদের। আচ্ছা, আর এটা কি এর মানটা পেয়ে গেল না, কি এর মানটা পেয়ে গেছো, এককটা কী লিখবা, যেহেতু ক্রম 2 না, তার এককটা কী হবে, যে মানটা পাবা সেটা কী হবে, পার সেকেন্ড হবে। যে মানটা পাবা সেটা কী হবে, পার সেকেন্ড হবে না, ক্রমটা হবে কি পার সেকেন্ড হবে না, ক্রমটা পার সেকেন্ড হবে। ওকে, আচ্ছা এবার আমরা 6 শুরু করতে পারি না, সরি 5 শুরু করতে পারি। 5 দেখো, 5টা একটু দেখো সবাই, বেশ অনেক সময় হয়ে গেছে বোধ হয় না, আরও 10টা মিনিট লাগবে হয়তো। আমি তোমাদেরকে রাসায়নিক গতিবিদ্যার উপরে মোট 5টা ক্লাস দিব। আজকে গতিবিদ্যার 2য় ক্লাস, কিন্তু রাসায়নিক পরিবর্তনের 3য় ক্লাস আর কি। তার মানে গতিবিদ্যার উপর আরও 3টা ক্লাস দেবো আমি। তাহলে মোট 5টা ক্লাস করলে আশা করি তোমাদের গতিবিদ্যার উপরে কোনো সমস্যা থাকবে না। আর আমি যে আলোচনাটা করছি মোটামুটি দেখবা তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা তো হয়ে যাবে, সাথে তোমাদের দেখবা অ্যাডমিশন টেস্ট, বিশেষ করে বুয়েট বা কুয়েটে যে প্রবলেমগুলো আসে দেখবা, আমি ম্যাথ সবই দেখবা এই আলোচনার মধ্যে নিয়ে আসবো আর কি। আচ্ছা, তাহলে আমরা এবার এই 0.20 মোল পার লিটার ঘনমাত্রার দ্রবণে একটি প্রথম ক্রম বিক্রিয়ার একটি, দেখো প্রথম ক্রম, এই শব্দটা একটু খেয়াল করো, প্রথম ক্রম। তারপরে এবার ক্রম বলে দিছে, আমরা হার ধ্রুবক বের করতে হবে, কারণ হার ধ্রুবক বের করতে বললে হয় ক্রম তোমাকে নিজে বের করতে হবে, বের করার তথ্য দেওয়া থাকবে, বের করে নিবা, অথবা ক্রম বলে দিবে আর কি। আমাদের কারণ হার ধ্রুবক বের করতে গেলে ক্রম ছাড়া হার ধ্রুবক বের করা কোনোভাবেই সম্ভব না আর কি আমাদের। তাহলে 0.20 মোল পার লিটার ঘনমাত্রার দ্রবণে একটি প্রথম ক্রম বিক্রিয়ার কি প্রারম্ভিক ঘনমাত্রা, কি প্রারম্ভিক ঘনমাত্রা কত, প্রারম্ভিক ঘনমাত্রা না, প্রারম্ভিক গতিবেগ, ঘনমাত্রা তো দেওয়া আছে না, প্রারম্ভিক কি গতিবেগ কি 3.0 10⁻⁻⁴ ওকে হলে, আচ্ছা গতিবেগ তো একক তো থাকবেই, মোল পার লিটার পার সেকেন্ড হলে বিক্রিয়াটির কি হার ধ্রুবক কত, খুব সহজ। তার মানে আমরা হার ধ্রুবক বের করতে বললে আমাদের হার সমীকরণ লাগবে, এই হার সমীকরণ তো আমরা বের করতে লিখতে পারবো এখন খুব সহজে। কেন, এই যে বিক্রিয়ার হার, এই যে কি হার ধ্রুবক সি এর ঘাত কত 1, সি এর ঘাত ওকে না, সি এর ঘাত 1, কেন এই যে ক্রম 1 সি এর ঘাত 1, তাহলে দেখো সবই দেওয়া আছে 3.0 10⁻⁻⁴, এটা কিন্তু এই মানটা দেওয়া আছে কিন্তু মাইনাস ডি অফ ডিটিসি আর কে, আর সি এর মান কত 0.20, শেষ 3.0 10⁻⁻⁴ ভাগ কত 0.2, তো আমরা এখান থেকে কী পেয়ে গেলাম, অ্যান্সার একটা পেয়ে যাবো না। তো অ্যান্সারটা একটু লিখেই দিই না তোমাদের, 1.5 কী হবে 10⁻⁻3, আর যেহেতু প্রথম ক্রম বলছে তার মানে কী হবে পার সেকেন্ড হবে না। ও আমি একটু ভুল করছি, দেখো তোমাদের কিন্তু আমি এই 4 নম্বর যে ম্যাথটা করলাম সেখানে কে বের করছি না, ওটা কিন্তু দ্বিতীয় ক্রম ছিল কিন্তু দ্বিতীয় ক্রমটা কে একটি কী হবে লিটার পার মোল পার সেকেন্ড, আমরা একটু ভুল করে আসছি বোধ হয় না, ওটা দ্বিতীয় ক্রম ছিল। তো তার মানে আগেরটার যে অ্যান্সারটা বের করছিলাম হার ধ্রুবক, সেখানে এককটা কী হবে লিটার পার মোল পার সেকেন্ড হবে, আর এটা হলো প্রথম ক্রম, এটা কী হবে পার সেকেন্ড হবে। একদম সহজ একটা ম্যাথ, কিন্তু তোমাকে এই যে সমীকরণটা লিখলাম হার সমীকরণ পরীক্ষালব্ধ, এটা পরীক্ষালব্ধ কেন, কারণ আমি ক্রমটা আমাকে বলে দিচ্ছে আর কি। তার মানে এই
এটা যদি না বলতো প্রথম ক্রম, দেখবা তোমাদের যে হাজার কবির স্যারের বইতে অঙ্কটা আছে, কিন্তু ওনারা বলে নাই যে বিক্রিয়াটা কোন ক্রমের। এটা কিন্তু কোশ্চেনে কি ইনফরমেশন গ্যাপ আছে আর কি। এটাকে তোমাকে অবশ্যই হার ধ্রুবক বের করতে বললে কি পরিক্রব্ধ হার সমীকরণ লাগবে, তার মানে অবশ্যই ক্রম বলে দিবে, কিন্তু কোশ্চেনে এই জিনিসটা আমি অ্যাড করছি। বলছি যে 0.2 মোল পার লিটার ঘনমাত্রার দ্রবণে বিক্রিয়ার প্রারম্ভিক গতিবেগ, তার মানে এই শব্দটা প্রথম ক্রমটা উল্লেখ নাই, কিন্তু উল্লেখ থাকবে, উল্লেখ রাখতে হবে, নাহলে অঙ্কটা করা যাবে না। ওকে, আমি যদি ঘাত ঠিকমতো না দিতে পারি তাহলে তো এখান থেকে হার ধ্রুবকের মান সঠিক বের হবে না। তাহলে মানে এই কোশ্চেনটা একটু কারেকশন করে নিবা ম্যাথটা। আচ্ছা, এরকম ম্যাথ আমি আরেকটা করাই। এখানে বিক্রিয়ক একটা, এই যে ঘনমাত্রা একটা, তো একটা বিক্রিয়ক আর কি। আর এটা গতিবেগ, এটা প্রারম্ভিক গতিবেগ, বা এটা গতিবেগ প্রারম্ভিকটা কোনো সমস্যা নাই এখানে। গতিবেগ আর প্রারম্ভিক গতিবেগ একই আর কি এটাকে আমাদের, কারণ বিক্রিয়া গতিবেগ তো আস্তে আস্তে চেঞ্জ হয়। যে আমরা প্রারম্ভিক গতিবেগ বের করছি, আমরা হার ধ্রুবক প্রারম্ভিক গতির জন্য যা হবে, যে কোনো সময় পরে হার ধ্রুবক কী হবে, একই রকম হবে আমাদের। আচ্ছা, তো আমরা এবার 6 নম্বর ম্যাথটা আমরা করবো। দেখো 6 নম্বর ম্যাথটা করবো। এই 6 নম্বর ম্যাথটাও কবির স্যারের বইয়ের। আর এটা মধ্যে বলি না, এই যে এই 5 নম্বর যে ম্যাথটা করলাম, এটা হলো রেফারেন্স কি ছিল, কবির উদাহরণ ছিল না, সরি উদাহরণ ছিল বোধ হয় না, হ্যাঁ উদাহরণ 6 ছিল আর কি। এটাকে 6 একটু খেয়াল করো। আগে যে ম্যাথটা করলাম 5, এটা ছিল কবির স্যারের বইয়ের উদাহরণ 6 ছিল আর কি এটাকে। এবার 6 নম্বরটা দেখো। 6 নম্বরটা আমি একটু অঙ্কটা লিখে নিই আগে। পি ও কিউ, দুটি বিক্রিয়কের, দেখো দুইটি কি বিক্রিয়কের, ওকে দেখো দুইটি বিক্রিয়কের প্রত্যেকের সাপেক্ষে দুটি বিক্রিয়কের কি প্রত্যেকের সাপেক্ষে, দেখো প্রত্যেকের সাপেক্ষে আপেক্ষিক বিক্রিয়ার ক্রম 1। দুইটা বিক্রিয়ক তো, এই জন্য আপেক্ষিক শব্দটা আনছে। আপেক্ষিক বিক্রিয়ার ক্রম 1, আপেক্ষিক বিক্রিয়ার ক্রম। এই কথাটা কিন্তু লেখা নাই তোমাদের কবি স্যারের বলতে, যে ম্যাথটা আছে ক্রমটা বলা নাই, কিন্তু আমি কিন্তু ক্রমটা অ্যাড করে নিয়েছি। পি এবং কিউ দুইটা বিক্রিয়কের প্রত্যেকের সাপেক্ষে আপেক্ষিক বিক্রিয়ার ক্রম কত, 1। তাহলে মোট ক্রম কত হবে, 2। আচ্ছা, প্রত্যেকের প্রারম্ভিক ঘনমাত্রা, প্রত্যেকের, দেখো প্রত্যেকের প্রারম্ভিক ঘনমাত্রা, ওকে প্রত্যেকের প্রারম্ভিক ঘনমাত্রা পয়েন্ট কত, 2 মোল পার লিটার। বিক্রিয়াটির প্রারম্ভিক গতি, বিক্রিয়াটির প্রত্যেকের প্রারম্ভিক ঘনমাত্রা এত। বিক্রিয়াটির প্রারম্ভিক গতি বেগ কত, 1.6 10⁻⁻⁴ কি মোল পার লিটার পার সেকেন্ড হলে এর কি হার ধ্রুবক কত, বা বেগ ধ্রুবক বা হার ধ্রুবক কত। দেখো আগেরটার মতোই, শুধু পার্থক্যটা হলো এখানে কি বিক্রিয়ক 2 জন, এখানে বিক্রিয়ক 2 জন, মানে পি প্লাস কিউ কত প্রোডাক্ট, বিক্রিয়ক 2 জন। আমরা এই বিক্রিয়ার হার সমান কি কে পি, এক প্রত্যেকের সাপেক্ষে, না প্রত্যেকের সাপেক্ষে, তার মানে পি এর সাপেক্ষে 1, আবার কিউ এর সাপেক্ষে 1। ওকে, ঠিক আছে না, পি এর সাপেক্ষে 1, আবার কিউ এর সাপেক্ষে 1। তাহলে আমরা এখানে কী করবো, এবার হার ধ্রুবক বের করতে পারবো। কে, আচ্ছা মান বসাই দিই তাহলে আমরা। তার মানে প্রত্যেকের সাপেক্ষে 1, তার মানে পি এর সাপেক্ষে 1, কিউ এর সাপেক্ষে 1। এই জন্য আমরা ক্রম দেখে ঘাত দিয়ে আমরা পরিক্রব্ধ হার সমীকরণ বের করে ফেললাম। এবার আমরা 1.6 10⁻⁴ আর কে এর মানটা কত, 1.6 কে এর মানটা বের করবো আমরা, আর পি কত 0.2, আবার 0.2। ঠিক আছে না, এই কেটা কত হচ্ছে বলো, 1.6 10⁻⁴ পয়েন্ট কত, 0.2। তাহলে এখান থেকে অ্যান্সার পেয়ে যাব না। তো অ্যান্সারটা আমরা একটু লিখিয়ে দিই না, 4 পয়েন্ট কত
দেখব 0 10⁻³ এবং এটার এককটা কী হবে, যেহেতু মোট ক্রম 2 তাহলে কী হবে পার সেকেন্ড, অ্যান্সারটা হবে পার সেকেন্ড। এবার আমরা লাস্ট যে ম্যাথটা করবো, দেখো লাস্ট একটা ম্যাথ করবো 7। দেখো 7, আশা করি এই 7টা ম্যাথ তোমরা জানলে তোমাদের এই টপিকের উপরে কোনো কোশ্চেন আর সমস্যা থাকবে না আর কি, ঠিক আছে? তো দেখো লাস্ট ম্যাথটা হলো আমাদের এটা, এই ম্যাথটাও কি কবির স্যারের বইয়ের একটা উদাহরণের একটা ম্যাথ। 7 নম্বর ম্যাথটা কবির স্যারের বইয়ের উদাহরণে পাবা। আমি নাম্বারটা এই মুহূর্তে বলতে পারতেছি না, আমার রেকর্ডে নাই। এই যে আমি তোমাদের এখানে লিখছি বিক্রিয়ার হার নির্ণয়, আমরা কিন্তু ক্রম নির্ণয় শিখছি, হার ধ্রুবক নির্ণয় শিখছি, এবার হার নির্ণয় করব। আমরা কিন্তু হার নির্ণয় আমরা আগের ক্লাসে পড়াইছি, সেখানে হার নির্ণয় করছিলাম কি থেকে, ঘনমাত্রা চেঞ্জ থেকে, বিক্রয়ক বা উৎপাদের। আর আজকে আমরা হার নির্ণয় করব কি, হার সমীকরণ থেকে নির্ণয় করব, হার সমীকরণ। তাহলে হার সমীকরণ থেকে যদি আমি হার নির্ণয় করতে চাই, তাহলে এখানে কিন্তু ক্রম না জানলেও চলবে। তাহলে তোমার প্রশ্ন হতে পারে স্যার আমি ক্রম না জানলে হার সমীকরণ লিখবো কীভাবে? কারণ তোমাদের এবার কিন্তু হার ধ্রুবকের মান দেওয়া থাকবে, পাশে একক থাকবে, একক থেকে বুঝবা বিক্রিয়াটার ক্রম কত। আমি আবার বলি, আমি হার এবার আমরা বের করবো কোনটা, এইটা দেখ, এইটা বের করবো। ধরো কে C⁴n, এটা হার সমীকরণ। এবার কিন্তু আমার এবার বের করবো এইটা না, এটা হোয়াট, এটা বের করবো। এই কেটা কি দেওয়া থাকবে, আর ধরো কে দেওয়া আছে একটা মান লেখা আছে পার সেকেন্ড। এই পার সেকেন্ড মানে আমি কি বুঝতে পারছি, ক্রম কত, 1, হ্যাঁ ক্রম 1। বা ধরো কে দেওয়া আছে কি মোল পার লিটার পার সেকেন্ড, তাহলে আমি ক্রম কত হয়ে যাবে 0। অথবা দেওয়া আছে লিটার কি পার মোল পার সেকেন্ড, তাহলে কি করব, ঘাত কি দিব, 2 দিব। তার মানে এবার আমরা যদি হার নির্ণয় করতে বলে কি, হার ধ্রুবক দেওয়া আছে, আমি হার নির্ণয় করবো। আমরা এর আগে হার নির্ণয় করছি, ঘনমাত্রা চেঞ্জ দেওয়া ছিল। এবার আমি হার নির্ণয় করবো কি, হার ধ্রুবক দেওয়া আছে আর সি দেওয়া আছে, তাহলে হার সমীকরণ লাগবে। হার সমীকরণ লিখতে গেলে ক্রম লাগে, ক্রম না বললে সমস্যা নাই, তুমি কে এর একক থাকবে না, একক থেকে বুঝবা কি। ধরো কে এর একক কী হতে পারে, যদি এইটা থাকে তাহলে বুঝবা 0 ঘাত, যদি এটা থাকে ঘাত 1, এটা থাকলে ঘাত কী হবে 2 হবে। তার মানে আমরা হার ধ্রুবক দেওয়া থাকবে, দেখে আমরা বুঝে যাবো ক্রমটা কত। ওকে, আচ্ছা দেখো তাহলে ম্যাথটা লিখি আমরা। একটি বিক্রিয়ার হার ধ্রুবক, দেখো একটি বিক্রিয়ার হার ধ্রুবক, একটি বিক্রিয়ার হার ধ্রুবক কত, 1.05 10⁻² পার সেকেন্ড। যদি দেখো, যদি বিক্রিয়কের দেখছো, দেখো যদি বিক্রিয়কের প্রারম্ভিক ঘনমাত্রা না, দেখো যদি বিক্রিয়কের কি হয়, প্রারম্ভিক ঘনমাত্রা কি হয় 0.8 m এবং কি 3 মিনিট পরে ঘনমাত্রা, 3 মিনিট পরে ঘনমাত্রা, এই এম বাইরেকে কি বলা যায়, মোল পার লিটার, একই কথা, মোল পার লিটার। এবং কি 3 মিনিট পর ঘনমাত্রা, 3 মিনিট পরে ঘনমাত্রা কত, 0.1209 মোল পার লিটার হলে কি বের করতে হবে বলো তো। এক, প্রারম্ভিক বিক্রিয়ার হার কত, প্রারম্ভিক কি বিক্রিয়ার হার, প্রারম্ভিক বিক্রিয়ার হার কত, ওকে। আর 2 কি 3 মিনিট পরে হার কত, 3 মিনিট পরে হার কত, ওকে, 2টা কাজ করছি। এবার প্রারম্ভিক হার 3 মিনিট পরে হার কত। দেখো আমরা এই যে হার ধ্রুবক এককটা কি পার সেকেন্ড, সো আমরা বুঝে গেছি এটা এই বিক্রিয়াটার ক্রম কত 1। তাহলে আমরা বিক্রিয়ার হার সমীকরণটা কী হবে, ডিসি বাই কে সি এর ঘাত 1, শেষ। হ্যাঁ, আর আমি যখন প্রারম্ভিক হার বের করবো তখন প্রারম্ভিক ঘনমাত্রা ইউজ করবো। এই যে প্রারম্ভিক ঘনমাত্রা কোনটা, এটা
প্রারম্ভিক ঘনমাত্রা দিয়ে প্রারম্ভিক হার বের করবো, আর 3 মিনিট পরে হার বের করতে গেলে 3 মিনিট পরে ঘনমাত্রা দিয়ে করবো একটু আমাদের। দেখো, এবং দেখবা তোমাদের যে কবির স্যারের বইয়ের এই অঙ্কটা আছে কোথায়, উদাহরণে। তো এখানে আবার দেখবা এখানে প্রয়োজন ছিল না কিন্তু ক্রম বলার, এখানে ক্রম বলছে, আর যেখানে প্রয়োজন ছিল সেখানে বলে না এটাকে আমাদের। এখানে তোমার প্রয়োজন নাই, কারণ আমি তো একক থেকে বুঝতে পারতেছি ক্রম কত 1, অথচ এখানে বলে দিচ্ছে প্রথম ক্রম। আর এই যে কিছুক্ষণ আগে যে দুইটা ম্যাথ করালাম সেখানে ক্রম দরকার ছিল, সেখানে ক্রম বলে না এটাকে আমাদের। হ্যাঁ, আচ্ছা, তো আমরা দেখো তাহলে এটা হলো প্রারম্ভিক হার। দেখো কি প্রারম্ভিক হার বের করতে আমরা কি করবো, কে তো জানি, আর কে তো ধ্রুবক, সবার জন্য একই রকম প্রারম্ভিক হার। আর সি কোনটা বসাবো, 0.8 বসাইলে আমরা কি হবে, প্রারম্ভিক হারটা পেয়ে গেলাম, মোল কি হলো পার লিটার পার সেকেন্ড, তোমরা মানটা বের করে নিবা। আর 3 মিনিট পরে যখন হার বের করতে যাবা, কারণ সময়ের সাথে কিন্তু বিক্রয় কমে যায়, দেখছো 0.8টা কমে গেছে এটা না, সো বিক্রয়ের হারও কমে যাবে। সো এই জন্য প্রারম্ভিক বলছে, আর 3 মিনিট পরে হার কত হবে, মাইনাস কত ডিসি বাই ডিটি, কে সি এর ঘাত কত 1, তাহলে কেটা কত 1.05 10⁻⁻2 ইন্টু 3 মিনিট পরে ঘনমাত্রা কত, কারণ প্রতিনিয়তই বিক্রয় কমে, সো বিক্রয়ের হারও কমে। তাহলে এখান থেকে একটা অ্যান্সার পাবা কী হবে, মোল পার লিটার কী হলো পার সেকেন্ড হয়ে গেল, শেষ। তো মোটামুটি আমরা 7টা ম্যাথ করিয়েছি। আর কি এখানে বিক্রয়ের হার ধ্রুবককে সংজ্ঞা বের করছি, আমরা ক্রমের সংজ্ঞা বের করছি কীভাবে, বিক্রয়ের হারের উপর ঘনমাত্রার প্রভাব থেকে। তাহলে আমরা কিন্তু আজকে আরেকটা জিনিস পড়ানো হয়ে গেছে, বিক্রয়ের হারের উপর ঘনমাত্রার প্রভাবটা কিন্তু পড়ানো হয়ে গেছে এটাকে আমাদের। আর তাই আমরা নেক্সট দিন তাহলে কী পড়াবো, বিক্রয়ের হারের উপর তাপমাত্রার প্রভাবটা পড়াবো। এই তাপমাত্রার প্রভাবটা অনেক বড়, এখানে আমার মোট 2টা ক্লাস থাকবে। তা আমরা একটা ক্লাসে থিওরি আলোচনা করব, আর একটা ক্লাসে আমরা ম্যাথ আলোচনা করবো এটাকে, তাপমাত্রার প্রভাব। আর তারপরে প্রভাবকের উপর একটা ক্লাস নিলে আমাদের কী হবে, এই গতিবিদ্যা পুরোটা কমপ্লিট হবে। তো থ্যাংক ইউ সবাইকে।